আসসালামু আলাইকুম সবাইকে। জিএসটি পরীক্ষার কিন্তু আমাদের আর বেশি সময় বাকি নাই, দেখা যাবে ঠিক আর অল্প কয়েক ঘন্টা পরেই হচ্ছে জিএসটি এক্সাম। সো আজকের ক্লাসে আমি হচ্ছে তোমাদের ফার্স্ট পেপারের একদম 7, 8 তারপরে 9 অ্যান্ড 11 এই যে চারটা চ্যাপ্টার খুবই ফাস্ট রিভিশন দিব। মেইনলি আজকে আমার ক্লাসের আমি কন্টেন্টটা কীভাবে সাজিয়েছি সেটা তোমাকে একটু বলি, যেহেতু আমার হাতে টাইম কম, তাই না? এবং আরেকটা জিনিস হচ্ছে জিএসটিতে আসা প্রশ্নের সংখ্যা খুবই কম। যেমন আমি তোমাকে বলি, জিএসটি হওয়ার পরে অধ্যায় 7 থেকে প্রশ্ন হয়েছে মাত্র 2টা, অধ্যায় 8 থেকে প্রশ্ন হয়েছে 3টা 4টা, ঠিক আছে? বেশি হয় শারীরতত্ত্ব থেকে, আবার তোমার যেই জীব প্রযুক্তি সেখান থেকেও কম পরিমাণে হয়েছে। অর্থাৎ আমার যে প্রশ্ন সেই প্রশ্ন সংখ্যাই কম, কিন্তু অন্যান্য যে আগের বছরের যে কিছু এমসিকিউ আছে না, ওইগুলো আছে। তো আমি কাজ করছি কি, ওই যে এমসিকিউগুলোর আনসার আছে না, ডিরেক্টলি বিভিন্ন লাইন হিসেবে সাজাইছি। কেন? সুবিধা কি? সুবিধা হচ্ছে তোমার রিভিশন লাস্ট মোমেন্টে দিতে ইজিয়ার হবে। আমি এই জন্য তোমাকে আলাদা আলাদা স্লাইডে খুব বেশি এমসিকিউ দেইনি। এমসিকিউ যেগুলো জিএসটিতে আসছে এবং যেগুলো বারবার রিপিট হয়েছে সেগুলো এমসিকিউ হিসেবে দিছি, আর যেগুলো হচ্ছে এক লাইন করে বিভিন্ন ভার্সিটিতে আসছে ওইগুলো এক লাইনে দিয়ে দিচ্ছি। তাহলে তোমার জন্য রিভিশনটা তাড়াতাড়ি হয়, ঠিক আছে? কেননা আমার হাতে টাইম এখন কম, তো এখন যত বেশি এফিসিয়েন্টলি আমরা পড়তে পারি সেটাই। সো আজকের ক্লাসটা খুবই র্যাপিড ফাস্ট হবে। মেইনলি আমরা ফোকাস করব এই ক্লাসে রিভিশন দেওয়ার, যেগুলো ইম্পর্টেন্ট লাইন সেগুলো রিভিশন দেওয়ার। এখানে সুন্দর মতো চার্ট দেওয়া আছে, একদম মোস্ট ইম্পর্টেন্ট ধরো 10-12টা যে এমসিকিউ আসে বারবার আসে সেইগুলা জিএসটির প্রশ্ন, পাশাপাশি হচ্ছে অন্যান্য ভার্সিটির যে এমসিকিউগুলো সেগুলো আমরা লাইন হিসেবে তুলে দিছি, ঠিক আছে? আমার ক্লাসে যে যেন তুমি হচ্ছে কুইকলি রিভিশন দিতে পারো এমসিকিউ হিসেবে, এই জন্য দিই নি ওগুলো যেগুলো একটু কম ইম্পর্টেন্ট বাট আসছে, ঠিক আছে? তাহলে আজকের ক্লাসে হচ্ছে খুবই ফাস্ট আমরা রিভিশন দিব। এখন প্রথমেই শুরু করবো হচ্ছে কি, কথা না বাড়ায়, অধ্যায় 7 নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদ, সহজ একটা চ্যাপ্টার। ইম্পর্টেন্ট জায়গাগুলো তোমাকে একটু বলি। দেখো, লাস্ট মোমেন্টে যাওয়ার টাইমে যেগুলো মাস্ট রিভিশন দিবা, আমার সাথে দিচ্ছ তাই না, সাইকাসের বৈশিষ্ট্য, এটা অবশ্যই তুমি হচ্ছে মাস্ট রিভিশন দিবা। 3 স্টার আছে বৈশিষ্ট্যের পার্টে, দেখো তুমি এরপরে কী কী দিবা তুমি, এরপরে দিবা হচ্ছে মূল, ফুল, ফল এবং পুষ্পপত্র বিন্যাস, কিছুই না। এগুলার উদাহরণ, কোনটা একবীজপত্রীতে পাওয়া যায়, দুইবীজপত্রীতে পাওয়া যায়, কোনটার উদাহরণ কী কী আছে, তাই না? আম কোন ধরনের ফল আর সরিষা কোন ধরনের ফল, এই টাইপের জিনিসগুলো দেখবা। একবীজপত্রী, দ্বিবীজপত্রী উদাহরণ যেটা বললাম, যেগুলো আসবে গম, ভুট্টা, আখ কোনটা কোন ধরনের, বাদবাকি পুষ্পমঞ্জরি, অমরাবিন্যাস, বৈশিষ্ট্য। চ্যাপ্টারটা রিভিশন দেওয়ার টাইমে তোমার মেইন কাজই হবে যে আমি হচ্ছে উদাহরণগুলো যেন ভালো মতো পড়ি, উদাহরণ আর বৈশিষ্ট্য, এই চ্যাপ্টার আর কিছু নয়। তাহলে সবার আগে শুরু করে এখান থেকে দেখো, আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য কিছুই না, একবার আমরা রিভিশন দিয়েছি স্পোরোফাইটিক মানে হচ্ছে 2N, তাই না? পুষ্পক, ফুল থাকবে, ভাস্কুলার টিস্যু মানে জাইলেম ফ্লোয়েম থাকবে, তো আবৃতবীজিতে থাকবে, আমরা নর্মাল যেগুলো ফুল জানি। গর্ভকেশরে কী কী থাকবে, গর্ভাশয়, গর্ভমুণ্ড আর হচ্ছে গর্ভদণ্ড, এই 3টা মিলে হচ্ছে 3টা অংশ নিয়ে আমার কি গর্ভকেশর গঠিত হয়। আচ্ছা, তাহলে এবার দেখো ডাবল ফার্টিলাইজেশন, এটার মানে হচ্ছে কি, এটার মানে হচ্ছে দ্বিনিষেক, তাই না? এটার মানে হচ্ছে কি দ্বিনিষেক ঘটে। দ্বিনিষেক ঘটার কারণে শস্য ট্রিপ্লয়েড হয়, তাই না? এবং এটা কখন হয়? নিষেকের পরে হয়, নিষেকের পরে হয়। আমরা কিন্তু রিভিশন দিচ্ছি কুইকলি, ঠিক আছে? আমার সাথে একবার রিডিং জোরে জোরে পড়বা, ঠিক আছে? কোনো প্রকার আর্কিগোনিয়াম সৃষ্টি হয় না, কিন্তু নগ্নবীজী উদ্ভিদে কিন্তু আর্কিগোনিয়াম। আর্কি মানে কি? আর্কি মানে আদি, গনিয়াম মানে বা গোনার থেকে আসছে, মানে প্রজনন বা জননাঙ্গ বলা হয়। তাহলে আদি জননাঙ্গ তো এখানে থাকবে না, সৃষ্টি হবে না। কোথায় থাকবে? নগ্নবীজিতে থাকবে। আচ্ছা, জাইলেম টিস্যুতে প্রকৃত ভেসেল থাকবে, ফ্লোয়েম টিস্যুতে সঙ্গী কোষ থাকে। ঠিক এটার উল্টা হচ্ছে নগ্নবীজিতে। নগ্নবীজিতে ভেসেল কোষ থাকে না, ফ্লোয়েম টিস্যুতে সঙ্গী কোষ থাকে না, ভেসেল শুধুমাত্র থাকে নিটামে, আমরা দেখবো আবার। সবচেয়ে ক্ষুদ্রাকার আবৃতবীজী উদ্ভিদ হচ্ছে কোনটা? ওলফিয়া আরহিজা, যেটা বাংলাদেশে পাওয়া যায় 0.1 মিলিমিটার। তাহলে সবচেয়ে ক্ষুদ্রতম কোনটা? ওলফিয়া আরহিজা 0.1 মিলিমিটার। এবং আবৃতবীজী উদ্ভিদের মধ্যে সবচেয়ে উঁচু বৃক্ষ হচ্ছে কোনটা? আমরা বলি ইউক্যালিপটাস প্রজাতি, প্রায় হচ্ছে 500 ফুট উঁচু প্রায়, ঠিক আছে? আমরা একটা পাই হচ্ছে সিকোয়া সিম্পার ভাইরেন্স, ঠিক আছে? সিকোয়া সিম্পার ভাইরেন্স, একটা এসএস দিয়ে একটা পার্ট আসবে, ওইটা হচ্ছে তুমি দিয়ে দিবা, ঠিক আছে? এরপরে হচ্ছে এবার আসা হচ্ছে আমাদের কাছে কোনটা? সাইকাস সম্পর্কিত যে তথ্যাবলী। সাইকাসকে আমরা কি বলি? পাম ফার্ন বলি। কেন? এটাকে দেখতে পামের মতোও লাগে, ফার্নের মতোও লাগে, এবং এটাকে বলা হয় লিভিং ফসল বা জীবন্ত জীবাশ্ম, তাই না? সাইকাসকে কি বলা হয়? জীবন্ত জীবাশ্ম বলা হয়। আচ্ছা, আরেকটাকে জীবন্ত জীবাশ্ম বলা হয়, সেটা কোনটা বলো তো? আমরা বলি গিঙ্কো বিলোবা, ঠিক আছে? গিঙ্কো বিলোবা, একদম শুরুতে যেটা ছিল সেটা, তাই না? গিঙ্কো বিলোবা একটা মাত্র প্রজাতি আছে। সাইকাস উদ্ভিদ স্পোরোফাইটিক, এটাও স্পোরোফাইটিক বা 2N। পাতায় ট্রান্সফিউশন টিস্যু হচ্ছে বিদ্যমান থাকে, ঠিক আছে? আমাদের সাইকাস উদ্ভিদ সেটা কি থাকে? পাতায় ট্রান্সফিউশন টিস্যু বিদ্যমান থাকে। সাইকাস উদ্ভিদে কয় ধরনের পাতা থাকে? সাইকাস উদ্ভিদে থাকে হচ্ছে 2 ধরনের পাতা, ওকে? 2 ধরনের পাতা হচ্ছে সাইকাস উদ্ভিদে আমরা দেখতে পাই। এবার দেখো, পুং উদ্ভিদের কি থাকে? মাইক্রোস্পোরোফিলগুলো একত্রে কি হয়? স্ট্রোবিলাস গঠন করে বা কোন গঠন করে। অর্থাৎ পুংয়ে কি থাকবে? মাইক্রো, ডেফিনেটলি। পুং মানে ছোট, ওই জন্য মাইক্রো আসবে। আর যেটা হচ্ছে স্ত্রী, ওইটাই কি আসবে? ওইটাই আসবে মেগা স্পোরোফিল, ঠিক আছে? আচ্ছা, এবার বলা হচ্ছে, এইটা খুব ইম্পর্টেন্ট লাইন, যে সাইকাসের শুক্রাণু হচ্ছে কি সবচেয়ে বড়, লাটিমের মতো সচল এবং বহু ফ্লাজেলাযুক্ত। কি জিনিস তোমাকে বুঝতে হবে? এটা সবচেয়ে বড়, ঠিক আছে? এটা দেখতে কার মতো? লাটিমের মতো। এটা কি হচ্ছে? এটা হচ্ছে সচল এবং বহু ফ্লাজেলা। ফ্লাজেলা কি? বহু, একটা দুইটা না, ফ্লাজেলা হচ্ছে বহু, ঠিক আছে? আচ্ছা,
পাতা হচ্ছে কি, পাতা বৃহৎ পক্ষল যৌগিক এবং কাণ্ডের মাথার দিকে সর্পিল আকারে সজ্জিত থাকবে। কচি পাতার কি থাকবে, ভার্নেশন সার্সিনেট, অর্থাৎ কচি পাতাগুলো এরকমভাবে কুণ্ডলিত অবস্থায় থাকবে, যেটাকে আমরা কি বলি, ভার্নেশন সার্সিনেট। ঠিক আছে, এই লাইনগুলো হচ্ছে একসাথে আমার সাথে পড়ো, মুখস্থ করে ফেলো। ঠিক আছে, আমি তারপরে তোমার কুইকলি যাচ্ছি। সাইকাস সম্পর্কিত তথ্য কি বলা হচ্ছে, অনেক ইম্পর্টেন্ট একটা লাইন, যে সাইকাসের প্রথমে প্রধান মূল থাকে, এরপরে হচ্ছে হয়ে যায় কোরালয়েড মূল। তাহলে কোরালয়েড মূল কোথায় দেখা যায়, সাইকাসে দেখা যায়। কোরালয়েড মূল কোথায় দেখা যায়, সাইকাসে দেখা যায়, ইম্পর্টেন্ট জিনিস। এবং এই কোরালয়েড মূল যেটা, এটাকে আমরা আরেকটা নাম বলি রুট টিউবারকল, অর্থাৎ রুটে টিউবারের মানে টিউমারের মতো হয়। তাহলে দেখো রুট থাকবে, এটা টিউমারের মতো হবে, এটাকে বলা হয় রুট টিউবারকল বা কোরালের মতো লাগে। এবং কেন হয় এটা, কোন কোন ব্যাকটেরিয়া বা কোন সায়ানো ব্যাকটেরিয়ার কারণে, নস্টক এবং অ্যানাবিনা, তাই না, নষ্ট হয়ে যায়, তাই না, নষ্ট হয়ে যায় এখানে। তাহলে নস্টক এবং হচ্ছে অ্যানাবিনা। আচ্ছা, এবার হচ্ছে সাইকাস পেকটিনাটা। ঠিক আছে, পেকটিনাটা কোথায় যায়, সবজি। দেখো পেকটিনাটা বললে তুমি বুঝবে পেটে যায়, পেটে কি যায়, পেটের জন্য ভালো কোনটা, সবজি। তাহলে এটা হচ্ছে সাইকাস পেকটিনাটা, সবজি। সাইকাস সার্সিনালিস কি হিসেবে ইউজ করা হয়, আমরা বলি এটার বীজ হতে অ্যারারুট তৈরি করা হয়, অ্যারারুট তৈরি করা যায়। তাহলে আমরা কি বলি, আমাদের স্যাররা আমাদের কি বলে, আমাদের স্যাররা আমাদের বলে না যে ছেলে মেয়েগুলো এত রুড, এত খারাপ, তাই না। তাহলে এরা রুড বা এরা রুট, এরা হচ্ছে কোনটা, সার। তাহলে সার্সিনালিস। আরেকটা জিনিস দিয়ে মনে রাখবা, সার্সিনালিসের কচি পাতা যেটা, এটা হচ্ছে কি পাকস্থলীর পীড়া এবং চর্মরোগের ওষুধ হিসেবে ইউজ করা হয়। ঠিক আছে, যেরকম আমরা কি বলি, আমাদের অসুখ ছাড়তেছে না, তাহলে সারছে না। তাহলে কী ছাড়তেছে না, পেটের রোগ আর হচ্ছে স্কিনের রোগ, স্কিনের রোগ ছাড়তেছে না। আচ্ছা, সাইকাস রেভলিউটা দ্বারা আমরা কি বুঝতেছি, রেভলিউশন। কিসের জন্য রেভলিউশন হয়, মানুষ খাবারের জন্য রেভলিউশন বা বিপ্লব করে। আচ্ছা, স্বর্ণমণি, এটা হচ্ছে আমরা বলি সর্পমণি হচ্ছে কোনটা, সাইকাসের কি বলা হয়, সাইকাসের মেগাস্পোরোফিলগুলো সর্পমণি হিসেবে বিক্রি করা হয়। আচ্ছা, এবার হচ্ছে কোনো কোনো প্রজাতির সাইকাসের বীজ হতে কি পাওয়া যায়, সাগু এবং কাণ্ডের মজ্জা হতে মদ তৈরি করা হয়। তো মানে এইখানে হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তোমার এখানে চলে আসে। এবার দেখো খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আমাদের হচ্ছে পুষ্প রিলেটেড যে জিনিসগুলো, গর্ভপাত পুষ্প, গর্ভকোটি পুষ্প, গর্ভশীর্ষ পুষ্প। গর্ভপাত পুষ্পের পুষ্পাক্ষ কেমন থাকে, উত্তল। ঠিক আছে, গর্ভপাদে কীরকম থাকে, এই যে একদম নিচে থাকবে, এটা হচ্ছে কীরকম থাকবে, উত্তল। গর্ভকোটি যেটা, কোটি হচ্ছে হবে অবতল। ঠিক আছে, কোটি হবে হচ্ছে অবতল। আচ্ছা, এবার হচ্ছে কোনটা, গর্ভশীর্ষ হবে হচ্ছে কোনটা, পেয়ালা আকৃতির। একবার করে দেখে ফেলবে। এবার আসলে উদাহরণে চলে আসি। গর্ভপাত যেটা, এটা হচ্ছে সরিষা, জবা এবং হচ্ছে ধান। ঠিক আছে, মানে আমি তোমাকে বলি বইয়ের শেষে কোনগুলোর উদাহরণ দেওয়া আছে, জবা এবং ধানের উদাহরণ দেওয়া আছে না, তাহলে ওইটা মনে রাখবা, আর তার সাথে সরিষা মনে রাখবো। অর্থাৎ বইয়ে যেগুলো দেওয়া আছে, বইয়ে কোনগুলো দেওয়া আছে, গর্ভপাত দেওয়া আছে। এবার আসলে গর্ভকোটি, আমরা সবসময় বলি যে কোটি গোলাপের লাল সেলাম। ঠিক আছে, কোটি গোলাপের মানে তোমাকে হচ্ছে অনেকগুলো গোলাপের লাল সেলাম দিছে, সেলাম। ঠিক আছে, তার মানে হচ্ছে কোনটা, কোটি দিয়ে বুঝবা গর্ভকোটি। লাল হচ্ছে কোনটা, লাল হচ্ছে আমরা বলি হচ্ছে কোটি গোলাপের লাল। তাহলে ওই যে গোলাপ আর হচ্ছে এখানে সেলামে হচ্ছে শিম। ঠিক আছে, আর শীর্ষ দিয়ে আমরা কি বুঝে, এখানে হচ্ছে কুমড়া এবং পেয়ারা, এটাকে আমরা বলি কূপ। ঠিক আছে, গর্ভশীর্ষ কূপ। যেমন তুমি চিন্তা করো, একটা কূপের এই যে শীর্ষ থেকে তুমি হচ্ছে বালতি ফেলাও, তাহলে গর্ভশীর্ষ বললেই মনে করবা শীর্ষ থেকে বালতি ফেলাইছো, সেখানে কি আছে, কূপ, কুমড়া এবং হচ্ছে পেয়ারা। শেষ। এবার আসা হচ্ছে পরেরটা আমাদের কাছে কি আছে। আচ্ছা, এখানে একটা আজান দিচ্ছে, আজানটা শেষ হোক, তারপর হচ্ছে আমি তোমাদের পড়াচ্ছি এটা। দেখো এবার হচ্ছে আমাদের কাছে কি আছে, আমাদের কাছে আছে হচ্ছে মূল সম্পর্কিত তথ্য। খুবই ইম্পর্টেন্ট দুইটা লাইন বলি। প্রধান মূল কোথায় পাওয়া যায়, প্রধান মূল পাওয়া যায় হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদে। এই যে প্রধান মূল হচ্ছে এটা। আর গুচ্ছমূল কোনটা, এই যে এরকম যেগুলো, তাহলে গুচ্ছমূল কই পাওয়া যায়, একবীজপত্রী উদ্ভিদে। যেমন কে আছে, ধান, গম, এইগুলা। দ্বিবীজপত্রী কারা, দ্বিবীজপত্রী হচ্ছে আম, জাম, কাঁঠাল, যেগুলো এটা খুবই ইম্পর্টেন্ট দুইটা কথা। নাম্বার 3 হচ্ছে অস্থানিক মূল। অস্থানিক মূল কোথায় কোথায় পাওয়া যায়, কেয়া, বট, অশ্বত্থ, পাথরকুচি। ঠিক আছে, এটা হচ্ছে এখানে গেল। আর প্রধান মূলের উদাহরণ হচ্ছে কোনটা, মূলা, গাজর, বিট, এটা। ওকে, পরাশ্রয়ী মূল কোথায় পাওয়া যায়, অর্কিডে কি পাওয়া যায়, অর্কিডে পাওয়া যায় পরাশ্রয়ী মূল। আমরা কিন্তু খুব কুইকলি রিভিশন দিচ্ছি। ঠিক আছে, আমি ক্লাসে তোমাকে জাস্ট দাঁড়ায় কি করতেছি, রিভিশন দিচ্ছি। আচ্ছা, কাণ্ড সম্পর্কে তথ্য হচ্ছে কোনটা, ফাঁপা কাণ্ড। আমরা বলি হচ্ছে এই ফাঁপা কাণ্ড কই পাওয়া যায়, ফাঁপা কাণ্ড মেইনলি একবীজপত্রী উদ্ভিদের একটা বৈশিষ্ট্য। ফাঁপা কাণ্ড কার বৈশিষ্ট্য, একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। যেমন আমরা কি বলি, সাইপারেসি গোত্রে 3 কোণা বিশিষ্ট, ল্যামিয়াসি গোত্রে 4 কোণা বিশিষ্ট। এই যে সি কয় নাম্বার আমাদের হচ্ছে ওয়ার্ড, এ বি সি 3টা, তাহলে এটা হচ্ছে 3 কোণা। আর তাহলে ল্যামিয়াসি হচ্ছে কোনটা হবে, এটা হবে হচ্ছে 4 কোণা বিশিষ্ট। শেষ। রাইজোম যেটা, রাইজোম হচ্ছে কোনটা, রাইজোম হচ্ছে আদা, হলুদ। রাইজোম হচ্ছে কোনটা, আদা এবং হচ্ছে হলুদ। চিন্তা করো, আমরা কি বলি, আমরা হচ্ছে যে জমের ভয় দেখাই না, ওই যে ওঝা দিয়ে বিভিন্ন ভূত তারাই, তখন আমরা কি বলি, জমের ভয় দেখাই বা ভূত দেখাই। এবং এইটাতে আমরা কি করি, আমরা হচ্ছে আদা হলুদ ব্যবহার করি। ঠিক আছে, ওই যে হলুদ টলুদ দিয়ে কিছু বাবারা হচ্ছে সাজে না, ওরকম ভাবে। তাহলে আদা এবং হচ্ছে হলুদ, আমরা এটা বলবো আদি হলুদ। ঠিক আছে, আদি হলুদ মানে আমি কি বুঝাইছি, যে এই যে হলুদ টলুদ আছে, এই হলুদ আদি আমলের যে মানুষরা আছে, তারা হচ্ছে কি হলুদ দিয়ে কি করতো, জম তাড়াইতো বা ভূত তাড়াইতো। ঠিক আছে,
টিউবার, টিউবার হচ্ছে কি কি, টিউবার হচ্ছে টিউমারের মতো, দেখো গোল আলু টিউমারের মতো না, এটা হচ্ছে টিউমার। আর মিষ্টি আলু যেটা, মিষ্টি আলু কিসের অংশ, মিষ্টি আলু হচ্ছে মূলের অংশ। দেখো মিষ্টিতে এই যে ম আর হচ্ছে মূলের স্ফীত অংশ, গোল আলু হচ্ছে কি টিউমারের মতো, তাহলে এটা হবে কি টিউবার। বাল্ব, দেখো পেঁয়াজ দেখতে কিরকম লাগে, পেঁয়াজ দেখতে বাল্বের মতো লাগে না, রসুন দেখতে কিরকম লাগে, বাল্বের মতো, এই যে লাইটের মতো লাগে না, তাহলে এটা ওইভাবে চিন্তা করতে পারবা। রানার, রানার হচ্ছে কি, রানার হচ্ছে থানকুনি, রানার হচ্ছে কি থানকুনি, শেষ, এটা তোমরা জানি। এবার আসা হচ্ছে পরেরটা, যে পাতা সম্পর্কিত তো সিম্পল লিফ, সিম্পল লিফ মেনলি এটাই মাথায় রাখো, জবা, তোমাদের বইয়ে জবা, আম, জাম যেগুলো আমরা দেখি এগুলো হচ্ছে সিম্পল লিফ। কম্পাউন্ড লিফ হচ্ছে কোনটা, কম্পাউন্ড লিফ আমি একদম তোমাকে সোজা বাংলায় বলি, আমার কথাগুলো শোনো, আমি একটু লিখে দিই তোমাকে, ঠিক আছে। গোলাপ, এখানে জাস্ট তোমাকে আমি এখানে দেখাই, গোলাপ আছে, এই নিমনিকার দরকার, আমি তোমাকে একটা মজার নিমক দিচ্ছি, গোলাপ, নিম, তারপরে হচ্ছে লজ্জাবতী, নারিকেলটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে, কামিনী, কৃষ্ণচূড়া আর হচ্ছে সজিনা, ঠিক আছে, কৃষ্ণচূড়া আর হচ্ছে সজিনা। কীভাবে মনে রাখবো আমি তোমাকে বলি, আমরা নিম গাছ পড়ছি না 9 10-এর গল্প, তাহলে নিম গাছে কী ছিল, নিম গাছে হচ্ছে একজন গৃহবধূ ছিল, তার হচ্ছে কি, তার অনেক কামনা ছিল, তাকে সবাই হচ্ছে ভালোবাসবে, বাট কেউ ভালোবাসে নাই। এক পর্যায়ে হচ্ছে কবি আসছে, কবি এসে তাকে গোলাপ ফুল দিছে, নিম গাছ হচ্ছে তাকে অনেক, নিম গাছ চাচ্ছিল আসলে চলে যেতে কিন্তু পারে নাই। এই গল্পটা মনে রাখো, একদম তোমার ইজি হবে। দেখো কবি তাকে গোলাপ দিছে, ঠিক আছে, এটা হচ্ছে নিম গাছ, নিম গাছটা কেন যেতে পারেনি, লজ্জার কারণে যেতে পারেনি, কারণ তার কি শিকড় অনেকটুকু ছিল। কামিনী, তার অনেক কামনা ছিল ভালো করার, ঠিক আছে। কৃষ্ণচূড়া, এটাও হচ্ছে কি সুন্দর একটা ফুল, লাল লাল ফুলের মতো, তাহলে কৃষ্ণচূড়ার কথা চিন্তা করো। আর সজিনা, সে কেন যেতে পারেনি, নিজেদের স্বজনকে ছেড়ে। কি বুঝাইছি বুঝতে পারছো, যে ওই যে নিম গাছ তার কামনা ছিল কবির সাথে চলে যাওয়া, কেন কবি তাকে গোলাপ, কৃষ্ণচূড়া এগুলো দিছে, কিন্তু পারে নাই কেন, কারণ সে তার স্বজনকে ছেড়ে যাইতে পারে নাই, আর হচ্ছে তার সে লজ্জা পাচ্ছিল, শেষ। এটা হচ্ছে কোনটা, এটা হচ্ছে আমাদের হচ্ছে কম্পাউন্ড বা যৌগিক পত্র, তাই না, কম্পাউন্ড বা হচ্ছে যৌগিক পত্র, শেষ। বাংলাদেশে প্রাকৃতিকভাবে জন্মানো নগ্নবীজ উদ্ভিদ কোনটা, 5 প্রজাতির, খুবই ইম্পর্টেন্ট, কয়টা, 5 প্রজাতির। নগ্নবীজ উদ্ভিদে কি থাকে না, গর্ভাশয় থাকে না, তাই গর্ভাশয় থাকে না বলে কি হয় না, ফল উৎপন্ন হয় না, ঠিক আছে। আর আবৃতবীজ উদ্ভিদে গর্ভাশয় থাকে, ফল উৎপন্ন হয়। সাইকাসের এন্ডোস্পার্ম যেটা, এটা হচ্ছে শস্য হ্যাপ্লয়েড, কেন শস্য হ্যাপ্লয়েড, কেননা সাইকাসে হচ্ছে কোনো দিনিশেক হয় না, সাইকাসে দিনিশেক হয় না দেখে শস্য হ্যাপ্লয়েড, আর আবৃতবীজ উদ্ভিদে দিনিশেক হয় দেখে শস্য হচ্ছে কি হয়, ট্রিপ্লয়েড। মিথজীবিতা লক্ষ্য করা যায় কোথায়, মিথজীবিতা লক্ষ্য করা যায় হচ্ছে সাইকাস পেকটিনাটা, তাহলে মিথজীবিতা কই দেখা যায়, সাইকাস পেকটিনাটা, ওকে। আচ্ছা, সাইকাস গিঙ্গো বিলোবা, এটাও আমি কিছুক্ষণ আগে বলছিলাম, এটা একটা জীবন্ত জীবাশ্ম। পৃথিবীর বিশ্বের সবচেয়ে ছোট আবৃতবীজী হচ্ছে কোনটা, ওলফিয়া মাইক্রোস্কোপিয়া, আর বাংলাদেশের জন্য সবচেয়ে কোনটা, ওলফিয়া আরহিজা, বাংলাদেশে ওলফিয়া আরহিজা, আর হচ্ছে পৃথিবীতে পুরো পৃথিবীতে ওলফিয়া মাইক্রোস্কোপিয়া। আবৃতবীজ উদ্ভিদের শস্য হচ্ছে কোনটা, ট্রিপ্লয়েড, আর নগ্নবীজী শস্য হচ্ছে হ্যাপ্লয়েড। টেপাল কার অংশ, টেপাল হচ্ছে পুষ্পপুট। দেখো এই যে লাইনগুলো দিচ্ছি না, এই লাইনগুলো কিসের বলো তো, এই লাইনগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন এমসিকিউ আসছে, সেটা আমি তোমাকে কুইকলি রিকল দিচ্ছি এখন, ঠিক আছে, কারণ লাস্ট মোমেন্টে এমসিকিউ প্র্যাকটিসে যেতে আমরা যদি কুইকলি এভাবে, দেখো আমরা কিন্তু অনেকগুলো, প্রত্যেকটা কিন্তু এমসিকিউ এর পার্টি, এভাবে পড়াই দিচ্ছি, এমসিকিউ সলভ করতে ইজিয়ার হবে। আর এমসিকিউ সলভ করবো কোনটা, ধরো 8-10টা যেগুলো বারবার রিপিট হয় এগুলো আলাদা করে, ঠিক আছে। তাহলে টেপাল হচ্ছে কার অংশ, পুষ্পপুট। আচ্ছা, এবার আসো হচ্ছে তোমার ফল পাকলে নিচ থেকে উপর বরাবর ফেটে যায় কোনটা, সিলিকুয়া, এটা একদম ইজি। কুয়া থেকে কি করো, কুয়াতে নিচ থেকে উপরের দিকে পানি তোলো না, এটাই মনে রাখবা যে নিচ থেকে উপরের দিকে ফেটে যায়, কুয়া, সিলিকুয়া। কৃষ্ণচূড়া ফুলের পুষ্পবিন্যাস হচ্ছে কোনটা, কৃষ্ণচূড়া ফুলের পুষ্পবিন্যাস হচ্ছে ইমব্রিকেট। কিভাবে মনে রাখবা, আমি এটা মনে রাখতাম আইএম ক্রিকেট দিয়ে। তোমরা আমার একটা ইয়া আছে তোমার প্লেলিস্ট আছে যেখানে হচ্ছে আমি নিমোনিক্সগুলো বলছি, ঠিক আছে। তাহলে ক্রিকেট যখন তুমি সন্ধ্যাবেলা খেলো, ক্রিকেট খেলতে খেলতে তোমার কি হয়ে যায়, গা কালো হয়ে যায় না, মানে স্কিনের কি হয়, সানবার্ন হয়, তাহলে কৃষ্ণ বা কালো হয়ে যায়। তাহলে দেখবা কি ইমব্রিকেটের উদাহরণ কি জানো, কৃষ্ণচূড়া এবং হচ্ছে কালো কাসুন্দা, অর্থাৎ ইমব্রিকেটে সবসময় কালো থাকবে, যে কালো, কৃষ্ণ মানে কালো, কেন কালো হয়েছে, ক্রিকেট খেলতে খেলতে, আই এম ক্রিকেট, তাই না, ইমব্রিকেট। পোয়েসি গোত্রের উদ্ভিদের মঞ্জরি হচ্ছে কোনটা, মঞ্জরি হচ্ছে স্পাইকলেট। আর স্পাইক কোনটা, স্পাইক হচ্ছে আমাদের কাছে ধান, স্পাইক হচ্ছে কোনটা দেখা যায়, ধানে স্পাইক দেখা যায়। আচ্ছা, পোয়েসি গোত্রের উদ্ভিদের পরাগধানী হচ্ছে কোনটা, সর্বমুখ, পোয়েসি গোত্রের পরাগধানী হচ্ছে কোনটা, সর্বমুখ। আর মালভেসি যেটা জবা, মালভেসির ক্ষেত্রে কোনটা হবে, মালভেসির ক্ষেত্রে হবে হচ্ছে আমাদের কোনটা হবে বলো, বৃক্কাকার হবে। পরাগধানী কি আকার হবে, পরাগধানী হবে হচ্ছে বৃক্কাকার, ওকে। তাহলে এটা গেল। এবার আসো হচ্ছে পরেরটা আমাদের কাছে কি আছে, যে জবা ফুল ঔষধি হিসেবে ব্যবহৃত হয় কিসের জন্য, অর্শ এবং হচ্ছে রক্ত আমাশয়ের চিকিৎসায়। মালভেসি গোত্রের ফলের ধরন কেমন হবে, ক্যাপসুল ধরনের হবে। আর যেটা হচ্ছে পোয়েসি গোত্রের ক্ষেত্রে কেমন হবে, পোয়েসি গোত্রের থেকে হবে হচ্ছে আমাদের কোনটা হবে বলো, ক্যারি অপসিস হবে পোয়েসির ক্ষেত্রে। মালভেসি গোত্রের দলের পুষ্পপত্র বিন্যাস কেমন হবে, ভালভেট, ঠিক আছে। মালভেসি গোত্রের পুষ্পপত্র বিন্যাস কেমন হবে, ভালভেট, বিশেষ করে জবা আর কি, জবা গোত্রের দলের জবার ক্ষেত্রে আমরা জানি না যে এটা হচ্ছে কেমন হবে এটা। আচ্ছা, সো এবার আসলে হচ্ছে জাতীয় ফুলের, জবার ক্ষেত্রে তোমার ডিফারেন্ট পাবা আর কি, অনেক সময় দেখবা হচ্ছে তোমার ভালভেট বা প্রান্তস্পর্শী দিছে বা টুইস্টেড দিছে, ঠিক আছে। মেইনলি বইয়ে দেখবা বৃতি দেয়া আছে, বৃতির পুষ্পপত্র বিন্যাস হচ্ছে তোমার ভালভেট দেওয়া, আর যেটা হচ্ছে দলের ওটা টুইস্টেড দেওয়া। সো টুইস্টেডটাদের মাথায় রাখো, যে টুইস্টেডটা তুমি দিতে পারো এখানে,
বই হিসেবে আসলে টুইস্টেড আসবে, বই হিসেবে আসলে টুইস্টেড আসবে। জাতীয় ফুলের বৈজ্ঞানিক নাম হচ্ছে কোনটা? নিমফ্যায়া নৌচালি, তোমরা জানো এগুলা। আচ্ছা, ক্যালিক্সের প্রতিটি সদস্য, ক্যালিক্স মানে হচ্ছে কোনটা? ক্যালিক্স মানে আমরা বলি হচ্ছে আমাদের যে বৃতি। আর করলা হচ্ছে কোনটা? করলা হচ্ছে, দেখো করলা গাড়ি আমরা বলি না দেখতে সুন্দর, তার মানে হচ্ছে করলা মানেই হচ্ছে ফুলের কোন অংশটা সুন্দর? দল বা পাপড়ি। তাহলে ক্যালিক্স কোনটা হবে? ক্যালিক্স হবে বাইরে, সেটা হচ্ছে বৃতি, ঠিক আছে? তাহলে ক্যালিক্সের প্রতিটি সদস্যকে কি বলা হয়? সেপাল বা বৃত্তাংশ। আর করলা বা দলমণ্ডলের প্রতিটি সদস্যকে বলা হয় পেটাল বা হচ্ছে পাপড়ি। আচ্ছা, পুংস্তবকের প্রতিটি সদস্যকে কি বলা হয়? স্ট্যামেন বা পুংকেশর। স্ত্রীস্তবকের প্রতিটি সদস্যকে বলা হয় কার্পেল বা স্ত্রীকেশর। পুষ্পপুটের প্রতিটি সদস্যকে বলা হয় টেপাল। কিভাবে মনে রাখবে এটা একটু তোমাদের দেখাই দিই। দেখো প্রথমে কি আসে? প্রথমে আসে হচ্ছে বৃত্তাংশ, প্রথমে আসে বৃত্তাংশ, তারপরে কি আসে? পাপড়ি বা আমরা বলি হচ্ছে দলমণ্ডলের অংশ, পাপড়ি। এরপরে হচ্ছে কোনটা আসে? এরপরে আসে পুষ্পপুট। তাহলে একজন ব্যক্তি, কোনো একজন মানুষ মনে করো তোমার সামনে থেকে হেঁটে যাচ্ছে, হেঁটে যাওয়ার সময় একজন মানুষ পাইছে, মানুষ পাওয়ার পর সে বললো যে তুমি আমার পা টিপে দাও। তো সে বললো না আমি পা টিপবো না। তারপর সে কী করছে? ইচ্ছা মতো পিটাইছে যে কেন তুমি আমার হেল্প করবা না বা কেন তুমি আমার পা টিপবা না। তখন সে কী করলো? যখন পিটাইলো, পিটানোর পরে সে হচ্ছে পা টিপছে। সো একটা সিকোয়েন্স মাথায় রাখো, আমরা কি বলতে পারি? সে পেলো, একজন ব্যক্তি পেলো, পাওয়ার পর তাকে পিটাইছে প্রথমে, পিটানোর পরে কি করছে? তারপরে তার পা হচ্ছে টেপাইছে, ঠিক আছে? পা হচ্ছে টেপাইছে। এটা হচ্ছে আমি মেইনলি মনে রাখি ইউজুয়ালি বৃত্তাংশ, পাপড়ি আর পুষ্পপুট। অনেকে এভাবে মনে রাখবা যে পাপড়ি যেটা, পাপড়ি হচ্ছে কি পেটাল, ঠিক আছে? আর পুষ্পপুটের এই যে ট হচ্ছে টেপাল, আর বাদ বাকি বৃত্তাংশ তাহলে সেপাল চলে আসবে, ঠিক আছে? বৃত্তাংশ সেপাল এভাবে মনে রাখতে পারো বা এই সিকোয়েন্সে মনে রাখতো। সে পেলো, পেটালো, টেপালো, তাহলে আমি বলতে কি সেপাল, পেটাল, টেপাল এইটা। বা হচ্ছে কি বলতে পারি? পতে পেটাল, টতে টেপাল, আর হচ্ছে কোনো বৃত্তাংশ হচ্ছে সেপাল। শেষ। এবার আসা হচ্ছে পরেরটা, যে বাংলাদেশের এই যে আমরা কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট যতগুলো লাইন আছে সবগুলো লাইন পড়ে ফেলছি। এই লাইনগুলো থেকে দেখবা জিএসটি অনেকগুলো প্রশ্ন কিন্তু চলে আসতে পারে। কেন? কারণ এতক্ষণ যা করাইছে এখানে কিন্তু প্রায় আমি খুব কুইকলি মোর দ্যান 30 থেকে 35 কোয়েশ্চেন সলভ করে ফেলছি। এখন দেখবা এমসিকিউ আকারের প্রশ্ন সলভ করবো। এইখানে মেইনলি খুব কম থাকবে, কিন্তু এগুলো জিএসটির প্রশ্ন এবং এটা হচ্ছে কি বারবার আসছে। বাংলাদেশে প্রাকৃতিকভাবে জন্মানো নগ্নবীজ উদ্ভিদ কোনটা? দেখো আনসার মনে হবে সাইকাসও হবে, বাঁশপাতাও হবে, তাই না? সাইকাস হয়, বাঁশপাতাও মনে হবে। দেখো সাইকাসের কয়েকটা প্রজাতি হচ্ছে বাংলাদেশে আছে, একটা ওইটা তো সাইকাসের প্রজাতির নাম বলে নেই, তাহলে এটা বাদ, প্রাকৃতিকভাবে জন্মাচ্ছে না। বাঁশপাতা হচ্ছে কোনটা? পোডোকার্পাস নার্টিফোলিয়াস, তার মানে বাঁশপাতা হবে আনসার। কেন? কারণ বাঁশপাতা ডিরেক্টলি জন্মায়, কিন্তু সাইকাসের তো অন্য প্রজাতিও হইতে পারে, তার মানে এটা কারেক্ট অ্যান্সার না। এটার সাথে এটা মোর অ্যাকুরেট। তাহলে এরকম যদি কোনো কন্ডিশন আসে দুইটাই আনসার মনে হচ্ছে, দেখবা কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। সাইকাসে কিন্তু অন্য কিছু হতে পারে, যেমন সাইকাস পেকটিনাটা, সার্সিনালিস, কিন্তু জন্মায় বাংলাদেশে কোনটা? পেকটিনাটা। তাহলে শুধু সাইকাস বললে অর্থপূর্ণ হয় না, কিন্তু বাঁশপাতা বললে অর্থপূর্ণ হয়। কেন? কেন বাঁশপাতা মানে পোডোকার্পাস নার্টিফোলিয়াস। আচ্ছা, এবার আসো হচ্ছে পরেরটা, যে জীবন্ত জীবাশ্ম হচ্ছে কোনটা? জীবন্ত জীবাশ্ম বলো কোনটা? সাইকাসকে আমরা বলি হচ্ছে জীবন্ত জীবাশ্ম, তাই না? এবার আসো হচ্ছে পরেরটা, দ্বিনিষেক প্রক্রিয়া কোন উদ্ভিদের বৈশিষ্ট্য? আমরা পড়ে আসছি দ্বিনিষেক হয় হচ্ছে আবৃতবীজী উদ্ভিদে, তাই না? দ্বিনিষেক হয় কোনটায়? আবৃতবীজী উদ্ভিদে। আবৃতবীজী উদ্ভিদের নাম কি? আরেকটা গুপ্তবীজী। গুপ্ত মানে কি? যে এই বীজটা হচ্ছে ফলের মধ্যে গুপ্ত অবস্থায় আছে, তাহলে এটা হচ্ছে গুপ্তবীজী, ঠিক আছে? আর নগ্নবীজীর আরেকটা নাম কি? ব্যক্তবীজী, ঠিক আছে? আচ্ছা, এবার আসো হচ্ছে যে কোনটি নগ্নবীজী উদ্ভিদ? নগ্নবীজী উদ্ভিদ বলো। বাঁশ, ধান, সাইকাস, গম, এগুলো তুমি জানোই। সাইকাস, বাঁশ হচ্ছে কি একবীজপত্রী, গম হচ্ছে একবীজপত্রী আবৃতবীজী উদ্ভিদ, ধান হচ্ছে কি একবীজপত্রী আবৃতবীজী উদ্ভিদ। শেষ। এবার আসো হচ্ছে ক্যাপিচুলাম জাতীয় পুষ্পবিন্যাস কোথায় দেখা যায়? ক্যাপিচুলাম, তাই না? এই ক্যাপিচুলাম মানে হচ্ছে কি এই যে এরকম উত্তল হয়ে যায়, দেন এখানে ছোট 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 পাপড়ি থাকে, আর একদম বাহিরে হচ্ছে জিব্বাকৃতির পাপড়ি থাকে। এটা কই দেখা যায়? সূর্যমুখীতে দেখা যায়, তাই না? সূর্যমুখীতে দেখা যায় এটা। সূর্যমুখী আর কোথায় দেখা যায়? গাদা, এই দুইটায় দেখা যায় হচ্ছে কোনটা? ক্যাপিচুলাম জাতীয় হচ্ছে পুষ্পপত্র বিন্যাস দেখা যায়। স্পাইকলেট পুষ্পপত্র বিন্যাস কোথায় দেখা যায়? আমরা বলছিলাম স্পাইকলেট হচ্ছে কোথায় দেখা যায়? ধান। এবং রজনীগন্ধায় কোনটা দেখা যায়? রজনীগন্ধা দেখা যায় হচ্ছে স্পাইক। ওকে, সো পুষ্পপুট পাওয়া যায় হচ্ছে কোনটায়? পুষ্পপুট। পুষ্পপুট পাবা তুমি হচ্ছে কোনটায়? পেঁয়াজ ফুল। এটা একটা এক্সেপশনাল প্রশ্ন, বইয়ে ডিরেক্টলি পাবা না, কিন্তু দেখো এটা অনেকবার আসছে। সো আমি হচ্ছে তোমাদের এখানে অল্প কয়টা প্রশ্ন সিলেক্ট করছি ডিরেক্টলি দেখানোর জন্য, জাস্ট দেখাইছি এটাই যেগুলো বারবার আসে এবং জিএসটিতে যা আসে। আর বাদ বাকি টুকটাক যে আমরা প্রথম থেকে লাইন সলভ করছেন, এটা অনেকগুলো পড়া কিন্তু হয়ে গেছে জাস্ট ফর কুইক রিভিশন, ঠিক আছে? এই জন্য কিন্তু আমরা ডিরেক্টলি এমসিকিউ যাইনি। ওকে, সো পুষ্পপুট পাওয়া যায় কোথায়? পুষ্পপুট পাওয়া যায় হচ্ছে পেঁয়াজ ফুলে। নিচে কোন উদ্ভিদের ফুল হয় কিন্তু ফল হয় না? আচ্ছা, ফুল হয় ফল হয় না, দেখো এটা কোথাও বলতে পারি সাইকাসের ক্ষেত্রে। বাদবাকি যারা আছে এগুলো হচ্ছে শৈবাল ছত্রাকের পার্ট, শৈবাল ছত্রাক, বায়োফাইটা, টেরিডোফাইটা। কিন্তু সাইকাস যেটা, সাইকাসের হচ্ছে ফুল, মানে নর্মালি ফুল না, পুষ্পের মতো, এক্স্যাক্টলি পুষ্প না, কিন্তু দেখো বলা হচ্ছে কি ফুল হয় ফল হয় না, তো কাছাকাছি সাইকাসের যেটা, ওটা মানে কোনগুলো ফুলের মতো প্রায়, বাট ফল তো হচ্ছে না, তাই এটা হবে কি সাইকাস স্পিসিস, যেটা হচ্ছে আমরা বলি। গমের বৈজ্ঞানিক নাম হচ্ছে কোনটা? গমের বৈজ্ঞানিক নাম হচ্ছে
ট্রাইটিকাম, অ্যাস্টিভাম, ঠিক আছে। আর হচ্ছে আমরা বলি কি হর্ডিয়াম ভালগারে, এটা হচ্ছে কোনটা, এটা হচ্ছে আমাদের কাছে আমাদের কাছে কোনটা, এটা হচ্ছে আমাদের কাছে জব, ঠিক আছে। জিমাইজ হচ্ছে কোনটা, জিমাইজ হচ্ছে আমাদের কাছে ভুট্টা, অপশন কিন্তু একসাথে পড়ে ফেলতেছে আমরা। এবং স্যাকারাম হচ্ছে কোনটা, স্যাকারিন মানে হচ্ছে মিষ্টি জাতীয়, কি হবে আখ, ঠিক আছে। এই দেখো হর্ডিয়াম ভালগারে কিভাবে বুঝছিলাম, এটা হচ্ছে হরলিক্সের মতো, হরলিক্স কিসের মতো, জবের মতো না, ওই যে জবের গুঁড়া আমরা বলি। জিমাইজ তো আমরা জানি ভুট্টা, আর এটা হচ্ছে কোনটা, স্যাকারাম অফিসিনারাম। স্যাকারাম দিয়ে বুঝবা স্যাকারিন, এই স্যাকারিন বা মিষ্টি কার মতো হয়, আখের মতো, শেষ, ঠিক আছে। এবার আসলে যে কোনটি অপ্রকৃত ফল, অপ্রকৃত ফল হচ্ছে চালতা, আপেল, এইগুলো অনেক সময় আনারসের যৌগিক ফল ইউজ করা হয়, এই জন্য হচ্ছে আমরা মোর অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে এখানে কোনটা আসবে, আপেল বা চালতা। অনেক বেশি বার আসছে, দেখো কতবার হচ্ছে প্রশ্নগুলো আসছে, এটাই হচ্ছে কোনটি অপ্রকৃত ফল, চালতা বা হচ্ছে আপেল। বাংলাদেশের প্রাকৃতিকভাবে জন্মানো নগ্নবীজী উদ্ভিদের প্রজাতি সংখ্যা হচ্ছে কয়টা, প্রাকৃতিকভাবে জন্মানো নগ্নবীজী উদ্ভিদের প্রজাতির সংখ্যা কয়টা, 5টা, একদম শুরুতে আমরা পড়ছিলাম, মনে আছে। ওকে, ধানে পুংকেশর হচ্ছে কয়টা, ধানে পুংকেশর হচ্ছে 6টা। কিভাবে থাকে, 3টা এবং 3টা স্তরে, যে একটা আবর্তে 3টা, আবার আরেকটা আবর্তে এরকম ভাবে 3টা, 4টা হয়ে গেছে যদিও সমস্যা নাই। সো আরেকটা আবর্তে 1 2 3 4 5 6 এরকম ভাবে 6টা, 2 আবর্তে 3টা করে ধানে হচ্ছে পুংকেশর সাধারণ থাকে কয়টা থাকে, মোটমাট হচ্ছে 6টা। চলে আসা হচ্ছে টিস্যু এবং টিস্যুতন্ত্র। দেখো এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জায়গাগুলো, উদাহরণগুলো তোমাকে মাস্ট করতে হবে, কোনটা, লাইক এপিডার্মাল, ভাস্কুলার, এদের যে উদাহরণগুলো আছে, যেমন অনেক সময় দেখা যায় না যে করবী গাছে 3 স্তর বিশিষ্ট আমরা কি দেখি, ত্বকীয় কোষ আমরা দেখতে পাই 3 স্তরে। সো ওরকমভাবে বিভিন্ন উদাহরণ আছে, যেরকম বুলিফর্ম কোষ, গম, ভুট্টা, আখ, এগুলোই পাওয়া যায়। তাহলে যেই সকল জায়গায় যে সকল উদ্ভিদের নাম দেওয়া আছে ওইগুলো তোমাকে উদাহরণ মাস্ট হচ্ছে পড়তে হবে, ঠিক আছে। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আরেকটা জায়গায় পড়তে হবে, সেটা হচ্ছে একবীজপত্রী কাণ্ড, দ্বিবীজপত্রী কাণ্ড, একবীজপত্রী মূল, দ্বিবীজপত্রী মূল, এদের মধ্যে একটা বেসিক পার্থক্যের চার্ট আছে না বইয়ের শেষে, ওই জায়গাটা গিয়ে একবার রিভিশন দিয়ে যাবে, ঠিক আছে। এগুলো থেকে মেইনলি হচ্ছে মোটামুটি আসে। আমরা একটু দেখি এখানে একবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে মূলরোম বা কাণ্ডরোম। দেখো একবীজপত্রী কাণ্ড বললেই তোমার মাথায় আসবে কি, ধানের কথা মাথায় আসবে। আচ্ছা চিন্তা করো ধানের কাণ্ডটা কেমন, একদম নেতানো না, মনে হয় যেন কিছুই নাই, একদমই নেতায় পড়ে যাবে এরকম একটা অবস্থা। তাহলে এখানে বেশিরভাগ কিছুই থাকবে না, ঠিক আছে, বেশিরভাগ কিছুই থাকবে না। একটু দেখো তুমি যে মূলরোম বা কাণ্ডরোম আমরা কি বলতে পারি, এখানে হচ্ছে নাই। আর এটা হচ্ছে কি দ্বিবীজপত্রী কাণ্ডে মূলরোম বা কাণ্ডরোম হচ্ছে, মানে কাণ্ডরোমটা মেইনলি বহুকোষী হয়, মূলরোমটা হচ্ছে এককোষী এবার থাকে, ঠিক আছে। আচ্ছা এবার বলা হচ্ছে মূল ত্বকীয় বা বহিত্বকীয় হচ্ছে আমরা বলি কিউটিকল, কিউটিকল থাকে কিনা দেখো। সো এখানে মূল ত্বকে বাদ দিই, আগে বলি হচ্ছে বহিত্বকীয় কিউটিকল থাকে কিনা কাণ্ডের মাঝখানে। দেখো কাণ্ডের মাঝখানে কিউটিকল থাকে, কিউটিকল দেখতে কিরকম, এটা মনে করো হচ্ছে আমার কাণ্ড। এখন কাণ্ডের বাইরে হচ্ছে কি থাকবে, একটা মোমের আবরণ থাকবে, মোমের আবরণটাকে আমরা বলি কিউটিকল। এবং এইটা যখন থেকে যায় তখন এই যে আমার কাছে কাণ্ডটা হয়, এটা না একটু ধারালো হয়, একটু শক্ত হয়, ধারালো হয়, জিনিসটা হচ্ছে এরকম। সো দেখো দ্বিবীজপত্রী কাণ্ডে তো থাকবেই, একবীজপত্রী কাণ্ডেও থাকে। কেন চিন্তা করো, ধান অনেক সময় মনে হয় না ধারালো হয়ে গেছে, একটু হার্ড ধান, কচকচ করে। সো এটা কেন হয়, ওর কাছে এই যে আমাদের কাছে কিউটিকল থাকে, সেই কিউটিকলটা থাকে। তাহলে কাণ্ডে কিউটিকল কার কাছ থেকে থাকে, দুইজনের ক্ষেত্রেই কাণ্ডে হচ্ছে কিউটিকল থাকে। আচ্ছা মূল আমরা বলতে পারি হচ্ছে মূল ত্বকীয় বা হচ্ছে বহিত্বকীয় কোষ আর কি। সো এই কোষটা হচ্ছে কি, কোষ হচ্ছে একসারি প্যারেনকাইমা দিয়ে গঠিত থাকে। তাহলে আমরা কি বলতে পারি, মূল ত্বকীয় যে কোষ থাকে, মূল ত্বকীয় কোষ হচ্ছে একসারি প্যারেনকাইমা দিয়ে গঠিত থাকে। এরপরে চলে আসো ত্বকের নিচে কোনটা, হাইপোডার্মিস, হাইপোডার্মিস বা অধোত্বক থাকে কিনা, এদের ক্ষেত্রে থাকে, ঠিক আছে, দুইটার ক্ষেত্রেই হচ্ছে থাকে। কিন্তু এখানে হচ্ছে আমরা কি দেখতে পাই যে একাধিক সারির স্ক্লেরেনকাইমা থাকে, আর এখানে থাকে হচ্ছে কোলেনকাইমা, ঠিক আছে। দ্বিবীজপত্রীতে কি থাকে, দ্বিবীজপত্রীতে থাকে কোলেনকাইমা, আর একবীজপত্রীতে থাকে স্ক্লেরেনকাইমা। চিন্তা করো দ্বিবীজপত্রী আসলে বললে তুমি বুঝবা কি, উন্নত, আমি কিভাবে মনে রাখতাম, দেখো দ্বিবীজপত্রী মানে উন্নত, মানুষও উন্নত, মানুষের কোলন থাকে, তাহলে দ্বিবীজপত্রী উদ্ভিদেরও কোলেনকাইমা থাকে, ঠিক আছে। আর একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে কে থাকে, স্ক্লেরেনকাইমা থাকে, শেষ। এবার বলা হচ্ছে কোনটা, এবার দেখো কর্টেক্স অঞ্চল, কর্টেক্স অঞ্চলকে ভাগ করা যায় না, অর্থাৎ আলাদা করা যায় না। আর এটা হচ্ছে কি 3টা অঞ্চল ভাগ করা যায়, সাধারণ কর্টেক্স, অন্তত্বক, অর্ধত্বক, এই 3টা ভাগে হচ্ছে ভাগ করা যায়। অর্থাৎ দেখো এখানে কর্টেক্স অঞ্চল ভাগ করা যায় না, এখানে ভাগ করা যায়, ঠিক আছে। এবার দেখো ভাস্কুলার বান্ডল সজ্জা, ভাস্কুলার বান্ডল কিভাবে কি, এটা বিক্ষিপ্ত হয়, মানে জীবনের কোনো ঠিক ঠিকানা নেই। দেখো কাণ্ডটাই লিকলিকা, ওরা বিক্ষিপ্ত হবে, জীবন ঠিক ঠিকানা নেই। আর এরা হচ্ছে সজ্জিত, মানে একটা সুন্দর মতো উপায়ে সজ্জিত আছে। তাহলে বুঝতে পারছো দ্বিবীজপত্রী কতটা উন্নত, আর একবীজপত্রী উন্নত না। শুধুমাত্র একবীজপত্রীর ক্ষেত্রে কি কি থাকে, কিউটিকল থাকে, একসারি প্যারেনকাইমা থাকে ত্বকে, আর অধোত্বক থাকে। তাহলে কি কি থাকে, ত্বক থাকে, অধোত্বক থাকে, ত্বক থাকে, অধোত্বক থাকে, আর কি থাকে, কিউটিকল থাকে, কিউটিকল, ত্বক, অধোত্বক থাকে, বাদবাকি কি, বাদবাকির অবস্থা খুবই খারাপ। এবার আসা হচ্ছে পরেরটা আমাদের কাছে, যে একবীজপত্রী কাণ্ড, যেটা একবীজপত্রী কাণ্ড, দ্বিবীজপত্রী কাণ্ডের মাঝখানে আরো কি কি আছে, জাইলেম সজ্জা। জাইলেম সজ্জা দেখো এখানে বলা হচ্ছে কি এন্ডার্ক প্রকৃতি থাকবে, এটাও হচ্ছে এন্ডার্ক প্রকৃতি। দেখো কাণ্ডে অলওয়েজই এন্ডার্ক, কাণ্ড এন্ডার্ক, আর হচ্ছে মূলে কোনটা, মূলে হচ্ছে এক্সার্ক প্রকৃতির ভাস্কুলার বান্ডেল, তাই না, জাইলেম সজ্জা হচ্ছে পাওয়া যায়। আর একবীজপত্রী কোনটা, জাইলেম ওয়াই বা জেড আকৃতির, আর এখানে হচ্ছে জাইলেম লম্বভাবে থাকে। দেখো মাথা উঁচু করে জাইলেম দাঁড়াইছে, মানে লম্বভাবে আছে,
কেন উঁচু করে দাঁড়াইছে? সে হচ্ছে উন্নত দ্বিবীজপত্রী। আচ্ছা, ভাস্কুলার বান্ডেলের ধরন হচ্ছে কীরকম? সংযুক্ত এবং বদ্ধ। দেখো বদ্ধ মানে কি? আটকানো, সে অনুন্নত, তার জীবনে অনেক কিছু নাই। বদ্ধ কেন বলা হচ্ছে? কারণ সেখানে ক্যাম্বিয়াম নামক ভাজক টিস্যু নাই। আর ক্যাম্বিয়াম নামক ভাজক টিস্যু যখন থাকে তখন তাকে মুক্ত বলা হয়। ঠিক আছে, দেখছো এটাও সংযুক্ত, এটাও সংযুক্ত। কাণ্ডের ক্ষেত্রে সংযুক্তই থাকে দুইটা। একবীজপত্রীর ক্ষেত্রে কি? বদ্ধ, কারণ সে অনুন্নত টাইপ অফ। আর দ্বিবীজপত্রী মানে একটু উন্নত। আমি ওই সেন্সে বলতেছি, বুঝতে পারছো? হচ্ছে মনে রাখার জন্য। দ্বিবীজপত্রী যদি উন্নত হয় তার মানে হচ্ছে কি? সেখানে মুক্ত থাকবে, শেষ। সমপার্শ্বীয় সমদ্বিপার্শ্বীয়। জাইলেম ফ্লোয়েম গুচ্ছ কি থাকে? দুইটাতেই বহু থাকে। জাইলেম ফ্লোয়েম দুইটাতেই, মানে পানি আদান প্রদান হচ্ছে ভালো করতে পারে। ওকে, মজ্জা। মজ্জা হচ্ছে কি থাকবে? মজ্জা হচ্ছে দেখো ছোট থাকবে এবং সুস্পষ্ট মজ্জারসি নেই, আর এটা হচ্ছে বড় থাকবে। দেখছো ডেফিনেটলি বড় থাকবে এই ক্ষেত্রে। পেরিসাইকেল বা পরিচক্র এখানে নাই, এটাও পেরিসাইকেল নাই, আর এখানে বহু স্তর থাকবে। আর অন্ততক হচ্ছে কি? অন্ততক এখানে নাই, আবার হচ্ছে কি এখানে আছে। তাহলে বুঝতে পারছো এটা কিন্তু আমাদের কাণ্ডের এই পার্টটা হচ্ছে অলরেডি হয়ে গেছে। দেখছো একদম তুমি লজিক্যালি যদি আসো দেখবা আস্তে আস্তে মনে করা হয়ে যাবে। একটু নেগেটিভগুলো হচ্ছে এখানে আসবে। আমাদের টিস্যুতন্ত্র হচ্ছে কি? আমরা বলি অবস্থান ও কাজের উপর ভিত্তি করে এপিডার্মাল, গ্রাউন্ড টিস্যুতন্ত্র, ভাস্কুলার টিস্যুতন্ত্র। এপিডার্মাল টিস্যুতন্ত্রকে কয় ভাগে ভাগ করা যায়? দেখো এপিডার্মিস, পেরিডার্ম। এই পেরিডার্ম হচ্ছে সেকেন্ডারি বৃদ্ধি যখন হয় তখন হয়, মানে উদ্ভিদ যখন মোটা হয় তখন পেরিডার্ম হচ্ছে পাওয়া যায়। এখানে কি কি কোষ দিয়ে গঠিত থাকে? প্যারেনকাইমা কোষ, রক্ষী কোষ, ট্রাইকোম, কর্ক কোষ, কর্ক ক্যাম্বিয়াম। এই ট্রাইকোম হচ্ছে কি? মূলরোম, কাণ্ডরোম এগুলা। আর প্যারেনকাইমা কোষ হচ্ছে কি? সজীব কোষ। আচ্ছা, গ্রাউন্ড টিস্যুতন্ত্রে আমাদের কাছে কি কি থাকে? প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, এটা তো গেলই। আর ভাস্কুলার টিস্যুতন্ত্রে দুইটা ইম্পর্টেন্ট জিনিস থাকে, জাইলেম এবং ফ্লোয়েম। ফ্লোয়েমটা নর্মালি জীবিত থাকে, জাইলেমটা নর্মালি হচ্ছে কি থাকে? মৃত থাকে। এইটাই, এই জিনিসটা দেখলেই মোটামুটি হচ্ছে হয়ে যাবে। জাইলেমে আমাদের কাছে চারটা পার্ট থাকে। কি থাকে? জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার, ভেসেল, ট্রাকিড। চারটা, ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। ফ্লোয়েমের মাঝখানে কি থাকে? সিভনল, সিভ কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার। ঠিক আছে, প্যারেনকাইমা আর ফাইবার দেখছো দুটোতে কমন, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার। আর হচ্ছে কোনটা? সিভনল, সঙ্গী কোষ। আর এখানে কোনটা? ট্রাকিড এবং ভেসেল। এই চারটা পড়বা, প্রশ্ন আসবে নিচের কোনটি জাইলেমের অংশ নয়। এবার দেখো খুবই ইম্পর্টেন্ট এই উদাহরণগুলো আমরা বলি। আমাদের এই যে ভাস্কুলার বান্ডেল আছে তিনটা ভাগে ভাগ করা যায়, সংযুক্ত, অরীয়, কেন্দ্রিক। সংযুক্তকে আবার দুই ভাগে ভাগ করা হয়, সমপার্শ্বীয়। সমপার্শ্বীয়কে আবার কি করা হয়? দুইটা ভাগে ভাগ করা হয়, মুক্ত এবং বদ্ধ। একসাথে দেখে ফেলবা। মুক্তর উদাহরণ হচ্ছে কোনটা? দেখো মুক্ত বলছিলাম কি? উন্নত টাইপ, তাহলে কি হবে? দ্বিবীজপত্রী এবং নগ্নবীজী। আর বদ্ধ হচ্ছে কি? একা একা। একা একা কি? ঘরের মধ্যে বদ্ধ বা একা একা একটু অনন্ত বোঝাচ্ছে, তাহলে এটা হচ্ছে কোনটা হবে? একবীজপত্রী, কাণ্ড। তাহলে আমরা কি বলছিলাম? কাণ্ডে অলওয়েজ কি থাকবে? কাণ্ডে অলওয়েজ হচ্ছে এই যে আমাদের কাছে দেখো সংযুক্তটা থাকবে। কাণ্ডে অলওয়েজ সংযুক্ত। কেন? চিন্তা করো, দুইজন ব্যক্তি সংযুক্ত বা একসাথে থাকা অবস্থায় কাণ্ড ঘটায়। কি কাণ্ড ঘটায়? মারামারি করে। তাহলে সংযুক্ত মানেই বুঝবা সংযুক্ত অবস্থায় কোনো একটা কাণ্ড ঘটাইছে। আচ্ছা গেলা কাণ্ডতে। এবার বললা যে সমপার্শ্বীয়, মুক্ত। মুক্ত কে থাকবে? দ্বিবীজপত্রী এবং নগ্নবীজী। এবার বললা বদ্ধ। কে বদ্ধ? যে একটু একা একা বদ্ধ অবস্থায় আছে, একা একা ঘরের মধ্যে বা অনুন্নত। তাহলে সে কোনটা? একবীজপত্রী কাণ্ড। ঠিক আছে। আর যদি বলি সমদ্বিপার্শ্বীয়, এটাকে কি বলা হয়? এটাকে বলা হচ্ছে আমরা বলি লাশ। ঠিক আছে, লাশ, গুম। লাশ, গুম কি? একজন ব্যক্তিকে তুমি সমদ্বিপার্শ্বীয় একদম ধরো কোপ দিয়ে দুইটা ভাগে ভাগ করে ফেলছো, তার মানে কি? তার একটা লাশ হয়ে গেছে, এখন তুমি লাশটা গুম করে দিচ্ছো, জিনিসটা এরকম। সেই ঘটনাটা ঘটে। খুবই বাজে উদাহরণ, বাট মনে রাখার জন্য কাজ করে। দেখো লাশ, লাউ, কুমড়া। এই যে লাউ শশা এবং হচ্ছে কুমড়া। ঠিক আছে, গুম দিয়ে বলবা কুম। ঠিক আছে, তাহলে সমদ্বিপার্শ্বীয় খুবই একটা খারাপ ঘটনা ঘটছে, মানে লাউ, শশা এবং হচ্ছে কুমড়া, শেষ। আচ্ছা, সো অরীয় হচ্ছে কোনটা? অরীয় আমরা বলি হচ্ছে, অরীয় এখানে বলা হচ্ছে মূল। ঠিক আছে, অরীয় কই থাকে? অরীয় অলওয়েজ মূলে থাকবে। অরীয় কই থাকবে? দ্বিবীজপত্রীর মূল বলো বা একবীজপত্রীর মূল বলো, সবসময় মূলে থাকবে অরীয়। দ্বিবীজপত্রী মূলে এটার সংখ্যা কেমন থাকবে? ভাস্কুলার বান্ডেলের 5-এর কম, অর্থাৎ দুই দ্বিবীজপত্রী যখন হয় এই ক্ষেত্রে একটু এক্সেপশনাল, 5-এর কম হয় ভাস্কুলার বান্ডেল। এবং একবীজপত্রী যখন হয় তখন ভাস্কুলার বান্ডেলের সংখ্যা 6-এর বেশি। কেন্দ্রিক। কেন্দ্রিক হচ্ছে মেইনলি টেরিডোফাইটায় দেখা যায়। কেন্দ্রিক কোথায় দেখা যায়? টেরিডোফাইটায়। দেখো হাইড্রোসেন্ট্রিককে বলা হয় জাইলেম। জাইলেম মানে কি পরিবহন করে? পানি। পানি মানে কি? হাইড্রো, তাহলে হাইড্রোসেন্ট্রিক। তাহলে উল্টাটা কি হবে? ফ্লোয়েম কি হবে? ফ্লোয়েম হবে লেপ্টোসেন্ট্রিক। একটা মজার কথা বলো, জাইলেম মানে হচ্ছে কি? জাইলেম মানে হচ্ছে আমরা জানি যে জাইলেম হচ্ছে পানি, পানি পরিবহন করে। পানিতে তুমি কি খাও? স্লিপ খাও। পানিতে কি খাও? পানিতে তুমি হচ্ছে স্লিপ খাও। ঠিক আছে, স্লিপ খাও যেটাই তুমি বলো। তাহলে স্লিপ কীভাবে খাও? এই যে এস ফর হচ্ছে কোনটা? আমরা বলতে পারি এই যে সেলেজিনিয়ালা। এল দিয়ে কি বুঝতে পারো? লাইকোপোডিয়াম। পি হচ্ছে কোনটা? টেরিস। আর পি দিয়ে হচ্ছে এটার মতন সিলোটাম। ঠিক আছে, আচ্ছা। আর লাস্টে হচ্ছে কোনটা? ফ্লোয়েম। ফ্লোয়েম হচ্ছে আমরা কি বলি? যে পুষ্টি, পুষ্টি বা হচ্ছে কোনো একটা খাবার। কি খাবার? বিষ মনে করো। ওই বিষ খেয়ে তুমি কি হয়ে যাও? বিষ খেয়ে তুমি হচ্ছে মরে যাও। ঠিক আছে, ডাই, গ্রাসিনা এবং ভিকা। একটা মনে রাখলে আরেকটা হচ্ছে মনে রাখা ইজিয়ার হবে, শেষ। এবার আসা হচ্ছে আমাদের কাছে একবীজপত্রী মূল এবং দ্বিবীজপত্রী মূলের মধ্যে দেখো মূলরোম যেটা বলা হচ্ছে, মূলরোম বা কাণ্ডরোম। কাণ্ডরোম আসবে না এখানে, মেইনলি মূলরোমই আসবে। মূলরোম দুইটাকেই সেই সবসময় মূলরোম এককোষী হয়, কাণ্ডরোম বহুকোষী হয়। ঠিক আছে, কিউটিকল থাকে কিনা মূলে? মূলে কখনোই কিউটিকল থাকে না।
কেন মূলে কিউটিক্যাল থাকে না? কিউটিক্যাল থাকে পানি শোষণ করতে পারবে না মূল, এই জন্য কখনোই একবীজপত্রী হোক দ্বিবীজপত্রী মূলে কিউটিক্যাল থাকে না। মূলত্বকীয় বা বহিত্বকীয় কোষ, ঠিক আছে, দুইটাই একসারি প্যারেন্টকাইমা। দেখো একটা মজার জিনিস তোমাকে বলি, একটা ধান গাছের কাণ্ডটা যতটা লেখলেখে করে, ধান গাছের মূল কিন্তু বেশ স্ট্রং হয়। মানে আমি তোমাকে বলি একবীজপত্রী কাণ্ডটাই হচ্ছে একটু ডিফারেন্ট, কিন্তু একবীজপত্রী মূল, দ্বিবীজপত্রী কাণ্ড, এই তিনটা জিনিসই স্ট্রং। শুধুমাত্র একাকে একবীজপত্রী কাণ্ড যেটা নেতায় পড়ে, তাহলে একবীজপত্রী কাণ্ডটাই দুর্বল, বাট বাদবাকি যে একবীজপত্রী মূল আছে এরা মোটামুটি স্ট্রং আছে, ঠিক আছে। কি আসছে দেখো, মূলত্বকীয় বা হচ্ছে বহুত্বকীয় কোষ। আমাদের বহিত্বকীয় কোষের কথা কি বলা হচ্ছে যে একসারি প্যারেন্টকাইমা গেল, মানে কালারটা চেঞ্জ করে দিলে তোমার জন্য ভালো হবে। হাইপোডার্মিস বা অধোত্বক কি হয়? হাইপোডার্মিস বা অধোত্বক হচ্ছে কোনো মূলেই থাকে না, কোনো মূলেই হচ্ছে হাইপোডার্মিস বা অধোত্বক থাকে না। মূলে অধোত্বক থাকেই না, এটা মাথায় রাখো। মূলে কি পাওয়া যায় না? মূলে অধোত্বক পাওয়া যায় না। মূলে কি পাওয়া যায় না? অধোত্বক পাওয়া যায় না। কাণ্ডে কি পাওয়া যায় না? কাণ্ডে পাওয়া যায়, ঠিক আছে, কাণ্ডে হচ্ছে পাওয়া যাচ্ছে। এবার বলা হচ্ছে কর্টেক্স অঞ্চল, যেটা কর্টেক্স হচ্ছে কোনটা? দুইটি সাধারণ কর্টেক্স, এখানে বলা হচ্ছে অন্ততক, এইখানে হচ্ছে দুইটি। দেখছো এখানে কি বলছিলাম যে একবীজপত্রী মূল দ্বিবীজপত্রী মূল দুইটাই প্রায় সমান, ঠিক আছে, খালি কিছু কিছু জায়গায় চেঞ্জ পাবে। ভাস্কুলার বান্ডেলের সজ্জা হচ্ছে কোনটা? চক্রাকারে একান্তরভাবে, এটা হচ্ছে চক্রাকারে একান্তরভাবে। দেখছো একবীজপত্রী মূল দ্বিবীজপত্রী মূলের মধ্যে কত মিল, কেন? কারণ দুইজনেই হচ্ছে স্ট্রং ইনাফ। ওকে, আচ্ছা, এবার আসা হচ্ছে বিভাজন ক্ষমতা অনুসারে, এবার আসা হচ্ছে এমসিকিউ সলভ ফাস্টার ওয়েতে। যে বিভাজন ক্ষমতা অনুসারে টিস্যু কয় প্রকার? দুই প্রকার। সকল প্রকার মূল ও বিপ্রপের শীর্ষে কি থাকে? শীর্ষে কোনটা থাকবে? ভাজক টিস্যু, শীর্ষস্থ ভাজক টিস্যু। বলা হচ্ছে কোষগুলো একতলে বিভাজিত হলে, একতল মানে কি? রিব। যদি বলা হয় তিনটা তলে বিভাজিত হয় তখন তাকে কি বলা হয়? মাস। যদি বলা হয় দুইটা তলে বিভাজিত হয় তখন তাকে কি বলা হয়? তখন তাকে বলা হয় প্লেট, ঠিক আছে। তাহলে এই তিনটা হচ্ছে মাথায় রাখো। জাইলেম টিস্যুর অংশ নয় হচ্ছে কোনটা? সিগনাল সঙ্গী কোষ। সিগনাল সঙ্গী কোষ কার অংশ নয়? কার অংশ? ফ্লোয়েমের। শেষ। এবার আসা হচ্ছে পরেরটা, যে মূলত্বককে কি বলা হয়? এপিব্লেমা। আর যদি বলা হয় কাণ্ডত্বক বা পাতার ত্বক, এটাকে কি বলা হয়? এপিডার্মিস। কাণ্ড বা পাতার ত্বক কি বলা হয়? এপিডার্মিস। বহুকোষী ট্রাইকোমকে কি বলা হয়? বহুকোষী ট্রাইকোমকে বলা হয় হচ্ছে তোমার কোলেটার্স, ঠিক আছে। বহুকোষী ট্রাইকোমকে বলা হয় কোলেটার্স। আর বিশেষ ধরনের ট্রাইকোম যদি বলা হয়, যে বিশেষ ধরনের ট্রাইকোমকে কি বলা হয়? বিশেষ ধরনের ট্রাইকোমকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে তোমার শল্ক। বিশেষ ধরনের ট্রাইকোমকে বলা হয় হচ্ছে শল্ক। পত্ররন্ধ্র বন্ধ ও খোলা নিয়ন্ত্রণ করে কে? রক্ষী কোষ। ডেফিনেটলি রক্ষী কোষের ব্যাপারে একটা জিনিস জানো, যে রক্ষী কোষে হচ্ছে বহু ক্লোরোপ্লাস্ট থাকে। রক্ষী কোষে কি থাকে? বহু ক্লোরোপ্লাস্ট থাকে। ত্বকীয় অন্য কোনো কোষে ক্লোরোপ্লাস্ট থাকে না, অর্থাৎ ত্বকের কোনো কোষে ক্লোরোপ্লাস্ট থাকে না, শুধুমাত্র যে আমাদের কাছে কি থাকে? রক্ষী কোষ থাকে না, এই রক্ষী কোষে অনেকগুলো ক্লোরোপ্লাস্ট থাকে। শেষ। উদ্ভিদের শ্বসন ঘটে কি? পত্ররন্ধ্রের মাধ্যমে, জানো তুমি, এটা সমস্যা নাই। হাইডাথোড দেখা যায় কোথায়? হাইডাথোড মানে হচ্ছে কোনটা? পানি পত্ররন্ধ্র, যেখান থেকে কি বের হয়? পানি বের হয়। হাইডাথোড হচ্ছে কোনটা? পানি পত্ররন্ধ্র, যেখান থেকে পানির সাথে কি বের হয়? খনিজ লবণ বের হয়, ঠিক আছে। তাহলে আমরা চিন্তা করো, তুমি জাস্ট এই স্ট্রবেরি বাদ দাও, সমস্যা নেই। তুমি চিন্তা করো যে মাথা থেকে পানি বের হচ্ছে, তোমার কি ঘটক আসছে, বিয়ের প্রস্তাব আসছে, তার মানে তোমার মাথা থেকে পানি বের হচ্ছে, ঘামাইতেছো তোমরা। তাহলে কি আসছে? ঘটক আসার কারণে তুমি টেনশনে মাথা থেকে পানি বের হচ্ছে। মাথা থেকে পানি বের হওয়া বা এই পানি বের হওয়া কার সাথে মিল আছে? হাইডাথোডের সাথে। তাহলে এটাকে আমরা কি বলবো? ঘটক। কি হবে এটা? আমরা বলতে পারি ঘাস, টমেটো, কচু, ঠিক আছে। ঘাস, টমেটো, কচু। পাতার গ্রাউন্ড টিস্যুকে কি বলা হয়? মেজোফিল। খুবই ইম্পর্টেন্ট। পাতার গ্রাউন্ড টিস্যুকে কি বলা হয়? মেজোফিল। এবং এই মেজোফিল দুই ধরনের হয়, একটা হচ্ছে স্পঞ্জি, প্যারেনকাইমা, আরেকটা হচ্ছে প্যালিসেড প্যারেনকাইমা, ঠিক আছে। একটা স্পঞ্জি প্যারেনকাইমা, আরেকটা হচ্ছে প্যালিসেড প্যারেনকাইমা। স্টিলির প্রতিরক্ষা স্তর হিসেবে কাজ করে কোনটা? এন্ডোডার্মিস, ঠিক আছে। তাহলে স্টিলি যেটা আছে তার হচ্ছে প্রতিরক্ষা স্তর কোনটা হিসেবে কাজ করে? এন্ডোডার্মিস। এবং এই যে এন্ডোডার্মিস, এটা হচ্ছে আমাদের মূলে বাঁধের মতো কাজ করে। বুঝতে পারছো? মূলে কিসের মতো কাজ করে? মূলে কাজ করে হচ্ছে বাঁধের মতো, ঠিক আছে। এবার আসা হচ্ছে ক্যাসপেরিয়ান স্ট্রিপ থাকে কোথায়? ক্যাসপেরিয়ান স্ট্রিপ যেটা, এটাও থাকে হচ্ছে আমাদের কাছে অন্তত্বকে, ঠিক আছে। ক্যাসপেরিয়ান স্ট্রিপ কই থাকে? ক্যাসপেরিয়ান স্ট্রিপও থাকে হচ্ছে অন্তত্বকে। মূলচাপ নিয়ন্ত্রণ করে কোনটা? মূলত চাপ মানে বাঁধের মতো, বাঁধের যে চাপটা নিয়ন্ত্রণ করে কে? এন্ডোডার্মিস, ঠিক আছে। পাটের আঁশ, এটাকে বলা হয় কি? সেকেন্ডারি ফ্লোয়েম টিস্যু। পাটের আঁশকে আরেকটা কথা আমরা বলি, তোমাকে প্রশ্ন আসবে বাস্ট ফাইবার কোনটি? বাস্ট ফাইবার হচ্ছে পাটের আঁশ, ঠিক আছে। বাস্ট ফাইবার কোনটি? বাস্ট ফাইবার হচ্ছে পাটের আঁশ। পরিণত জাইলেম টিস্যু সজীব কোষ কোনটা? দেখো জাইলেম প্যারেনকাইমা অলওয়েজ সজীব কোষ। এবং এই যে ফাইবার, এই ফাইবার হচ্ছে মৃত হয়, ঠিক আছে।
ফ্লোয়েম ফাইবার, জাইলেম ফাইবার এগুলো মৃতই হবে, তাহলে ফাইবার হয়ে গেছে এগুলো। তাহলে প্যারেনকাইমা অলওয়েজ সজীব কোষ, প্যারেনকাইমা অলওয়েজ সজীব কোষ। আচ্ছা, মজ্জার প্রধান কাজ হচ্ছে কোনটা? মজ্জার প্রধান কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা। চিন্তা করো, একটা গরুর হাড্ডি নিছো, হাড্ডির ভিতর কি আছে? মজ্জা আছে। এই মজ্জার ভিতর কি আমরা বলি কি অনেক শক্তি আছে না? তাহলে গরুর মজ্জাও খাদ্য সঞ্চয় করে বা শক্তি সঞ্চয় করে, ঠিক একইভাবে উদ্ভিদের মজ্জাও হচ্ছে খাদ্য সঞ্চয় করে। শেষ। এবার বলা হচ্ছে মেটাজাইলেম। মেটাজাইলেম কই থাকে? কেন্দ্রের দিকে। প্রোটোজাইলেম পরিধির দিকে থাকে, এটাকে বলা হয় কি? জাইলেমকে বলা হয় এক্সার্ট। কই থাকে? মূলে থাকে। মেটাজাইলেম পরিধির দিকে, প্রোটোজাইলেম থাকে কেন্দ্রের দিকে, জাইলেমকে বলা হয় এন্ডার্ক। এবং আমি তোমাকে এই জিনিসটা একটু বুঝাই, দেখো মূলে, মূলে কি থাকে? মূলে মেটাজাইলেম কই থাকে? মধ্যে থাকে বা কেন্দ্রে থাকে, ঠিক আছে? আর এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি এক্সার্ক। আর কাণ্ড যখন চলে আসে, কাণ্ডে আমরা কি বলতে পারি? কাণ্ড দেখো নয়ড, এটা দিয়ে বুঝবা যে এটা হচ্ছে এন্ডার্ক। কাণ্ডই হচ্ছে কি? এন্ডার্ক। তাহলে চিন্তা করো, কাণ্ডে মধ্যে থাকবে কোনটা? কাণ্ডে মধ্যে থাকবে উল্টাটা, কোনটা হবে? আমি বলি কাণ্ডে মধ্যে থাকবে প্রোটোজাইলেম। এই একটা মনে রাখো, ম ম ম। মূলে মেটাজাইলেম থাকে মধ্যে, আর মূল যেহেতু নয়ড না, তাহলে মূলে হবে হচ্ছে এক্সার্ক। আরেকটা জিনিস মাথায় রাখো, পাতায় কি ধরনের থাকে? পাতায় দুইটা মিক্স করে থাকে, প্রোটোমেটা একসাথে থাকে, এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় মেজার্ক। তাহলে পাতায় কি ধরনের জাইলেম দেখা যায়? মেজার্ক। কাণ্ডে কি ধরনের দেখা যায়? এন্ডার্ক। মূলে কি ধরনের দেখা যায়? এক্সার্ক। আচ্ছা, ওকে ফাইন। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ভাস্কুলার বান্ডলে কি দেখা যায়? জাইলেম টিস্যু, যে ভি বা ওয়াই আকৃতির আমরা পড়ে ফেলছি। পাথরকুচি গোত্রের উদ্ভিদে রাত্রে পত্ররন্ধ্র খোলা থাকে, দিনে বন্ধ থাকে, এটা তোমরা জানো। রাত্রে হচ্ছে খোলা থাকে, দিনে বন্ধ থাকে। আচ্ছা, এবার আসো হচ্ছে এটা নগ্নবীজী উদ্ভিদের ফ্লোয়েম টিস্যুতে সঙ্গী কোষ থাকে না, এটা খুব ইম্পর্টেন্ট। এবং নগ্নবীজী উদ্ভিদের যে জাইলেম থাকে, জাইলেমে ভেসেলও থাকে না। কি থাকে না? জাইলেম যেটা আছে সে জাইলেমে হচ্ছে ভেসেলও থাকে না, জাইলেমে ভেসেলও থাকে না। পাটের আঁশ হচ্ছে কোনটা? পাটের আঁশ হচ্ছে একটা বাস্ট ফাইবার, এই যে কিছুক্ষণ আগে বলছিলাম ফ্লোয়েম ফাইবার। বিভাজন সক্ষমতা অনুসারে আমরা কি বলি? বিভাজনের সক্ষম টিস্যু হচ্ছে কোনটা? ভাজক টিস্যু। বিভাজনের অক্ষম টিস্যু কোনটা? স্থায়ী টিস্যু। ভাজক টিস্যুর কোষসমূহ কি আন্তঃকোষীয় ফাঁকা বিহীন থাকে? কেন? কারণ এই যে ভাজক টিস্যুর কোষগুলো না এরকম পাশাপাশিভাবে কোনো ফাঁকা ছাড়া থাকে, কোনো পাশাপাশি ফাঁকা ছাড়া থাকে। শেষ। কোষ বিভাজন অনুসারে ভাজক টিস্যু সাধারণত কয় প্রকার? 3 প্রকার। দেখো, ভাজক টিস্যুর প্রকারভেদ যেটাই আসুক না কেন সব 3 প্রকার। কোষ বিভাজন হোক, অবস্থান হোক, বিভাজন তল হোক, ঠিক আছে, বা উৎপত্তি হোক, সবগুলোই হচ্ছে 3 প্রকার। ভাজক টিস্যু বিভাজন ঘটে কিভাবে? মাইটোসিস প্রক্রিয়া, তো মিওসিস তো হবে না। ক্যাম্বিয়াম হচ্ছে কোনটা? এই ক্যাম্বিয়ামগুলো অলওয়েজ হচ্ছে একটা ভাজক টিস্যু, এবং ক্যাম্বিয়াম পরে আসে, তাই সেটা অলওয়েজ সেকেন্ডারি ভাজক টিস্যু, ঠিক আছে। উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি কে ঘটায়? শীর্ষস্থ ভাজক টিস্যু। ভাজক টিস্যু তো বৃদ্ধি ঘটাবে, কি ধরনের ভাজক টিস্যু? শীর্ষস্থ ভাজক টিস্যু। ওকে, আচ্ছা, ক্যাম্বিয়াম হচ্ছে কোনটা? ক্যাম্বিয়াম বলছিলাম কি একটা ভাজক টিস্যু। ক্যাম্বিয়াম হচ্ছে কি? পার্শ্ব বৃদ্ধি করে, তাই এটাকে বলা হয় পার্শ্বীয় ভাজক টিস্যু। আবার পার্শ্ব বৃদ্ধি মানে কি জানো? সেকেন্ডারি বৃদ্ধি। পাশে ধরো লম্বা বৃদ্ধি হওয়া প্রাইমারি বৃদ্ধি, পাশে মানে মোটা হওয়া হচ্ছে সেকেন্ডারি বৃদ্ধি। তাহলে ক্যাম্বিয়াম কি করে? মোটায় বড় করে। তাহলে ক্যাম্বিয়াম হচ্ছে একটা ভাজক টিস্যু যেটা সেকেন্ডারি বৃদ্ধিতে হেল্প করে। ওকে, সাইড টিস্যু উৎপত্তি হয় কোথা থেকে? ভাজক টিস্যু থেকেই সাইড টিস্যু উৎপত্তি হয়। মাস যে ভাজক টিস্যু আছে, মাস ভাজক টিস্যু হচ্ছে কি কর্টেক্স গঠন করে, ঠিক আছে। আমরা বলতে পারি হচ্ছে যে তরুণ মূলের ভাজক টিস্যু হচ্ছে কোনটা? তরুণ মূলের ভাজক টিস্যু হচ্ছে আমরা বলতে পারি রিব ভাজক টিস্যু, ঠিক আছে। আচ্ছা, সো এই যতটুকু এক্সট্রা ইনফরমেশন পড়ে রাখতে পারো, সমস্যা নেই কোনো। এবার দেখো আমাদের কাছে কি আছে, যে গাছের ত্বক এবং পাতা সৃষ্টি করে কোনটা? গাছের ত্বক এবং পাতা সৃষ্টি করে হচ্ছে প্লেট ভাজক টিস্যু। দেখো প্লেটটা দেখতে কিরকম মনে হয়? এই যে আমার মনে হচ্ছে আমার গায়ে একটা প্লেট আছে। প্লেট নর্মালি 2D হয় না, ত্বকের মতো হয় না। তাহলে প্লেট দিয়ে তুমি বুঝবা যেটা ত্বক, পাতা। পাতাও কিরকম হয়? 2D শেপের না, পাতা তো আর এরকম প্রস্থে মোটা হয়নি। ওইভাবে চিন্তা করবো যে ত্বক এবং পাতা হচ্ছে কি প্লেট ভাজক টিস্যু। এবার বলা হচ্ছে কোনটা? যে উদ্ভিদের আয়তন বৃদ্ধি করে কোনটা? আয়তন বৃদ্ধি করে হচ্ছে প্লেট ভাজক টিস্যু, ঠিক আছে। এবং উদ্ভিদের যদি বলা হয় ঘনত্ব বৃদ্ধি করে কোনটা? ঘনত্ব বৃদ্ধি করে হচ্ছে মাস ভাজক টিস্যু, ঠিক আছে। কাজ অনুসারে ভাজক টিস্যুগুলো হচ্ছে কি প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম, গ্রাউন্ড মেরিস্টেম, এই 3 ভাগে। আমরা বলছি সঞ্চিত বর্জ্য ও ক্ষতি, যে আমরা বলি ক্ষরণকারী বা পদার্থ যেগুলো থাকবে, এগুলো হচ্ছে কোথায় থাকে না? ভাজক টিস্যুতে থাকে না, কারণ ভাজক টিস্যুতে কোষ গহ্বরী থাকে না, ঠিক আছে। ভাজক টিস্যুতে কোষ গহ্বরী থাকে না। এবং প্লাস্টিড কি অবস্থায় থাকে? প্লাস্টিড থাকে হচ্ছে প্রোপ্লাস্টিড অবস্থায়। ভাজক টিস্যুতে প্লাস্টিড কি অবস্থায় থাকে? প্রোপ্লাস্টিড অবস্থায় থাকে। সেকেন্ডারি ভাজক টিস্যু উদাহরণ হচ্ছে কোনটা? এই যে বলছিলাম কি ভাজক টিস্যু আবার সেকেন্ডারি হলে ডেফিনেটলি এটা কি হবে? ক্যাম্বিয়াম হবে। আচ্ছা, উদ্ভিদের ত্বক সৃষ্টি করে, ত্বক মানে ডার্মা, তাহলে কি সৃষ্টি করবে? ডার্ম। প্রোটো মানে আদি ডার্ম, আদি ডার্ম থেকে ত্বক সৃষ্টি হবে। গ্রাউন্ড মেরিস্টেম টিস্যু বিভাজিত হয়ে কি সৃষ্টি করে? মজ্জা সৃষ্টি করে। গ্রাউন্ড মেরিস্টেম টিস্যু আমাদের বিভাজিত হয়ে কি সৃষ্টি করে? মজ্জা। কাণ্ডের পরিধি বৃদ্ধি, বলছিলাম কি পরিধি, সেকেন্ডারি বৃদ্ধি,
কে করবে? ক্যাম্বিয়াম করবে। কে করবে? ক্যাম্বিয়াম করবে। ওকে, আচ্ছা এবার বলা হচ্ছে কি ট্রাকিড। ট্রাকিড কই পাওয়া যায়? জাইলেমে, আমরা পড়ছিলাম প্রথমে। নিউক্লিয়াস অনুপস্থিত কোথায়? সিভ নলে নিউক্লিয়াস অনুপস্থিত। প্রোক্যাম্বিয়াম থেকে সৃষ্টি হয় না কোনটা? আমরা বলতে পারি কর্টেক্স। এটা মেইনলি একটা এমসিকিউ আছে, আমি কিন্তু সবগুলো এমসিকিউ একসাথে লিখতেছি এখানে, ঠিক আছে? প্রোক্যাম্বিয়াম থেকে কর্টেক্স সৃষ্টি হবে না, ঠিক আছে? প্রোক্যাম্বিয়াম থেকে হবে না, এটা হয় গ্রাউন্ড মেরিস্টেম থেকে তৈরি হবে। কর্টেক্স কি গ্রাউন্ড টিস্যু তন্ত্রের মাঝখানে না, তাই এটা গ্রাউন্ড মেরিস্টেম থেকে তৈরি হবে। আচ্ছা, একই ধরনের টিস্যু নিয়ে গঠিত হয় কোনটা? টিস্যুতন্ত্র। ডেফিনেটলি জানো তুমি। টিস্যুতন্ত্র কয় ভাগে বিভক্ত? এই বলছিলাম কি টিস্যুতন্ত্রে যা আসবে ভাগ দিয়ে দিবা, 3 ভাগে ইউজুয়ালি আমাদের ভাজক টিস্যু যেটা। শুধুমাত্র যদি বলা হয় বিভাজন ক্ষমতা অনুসারে কয় প্রকার? 2টা, ভাজক স্থায়ী। ভাজক স্থায়ী। আচ্ছা, এপিডার্মাল টিস্যুতন্ত্র গঠিত হয় কিভাবে? প্রাইমারি শীর্ষক ভাজক টিস্যু থেকে। তাহলে এপিডার্মালটা কোথা থেকে তৈরি হয়েছে? প্রাইমারি শীর্ষক ভাজক টিস্যু থেকে। এপিডার্মাল মানে ত্বকটা। উদ্ভিদের বাইরের স্তর কোনটা? এপিডার্মিস। এপিডার্মিস কোথায় পাওয়া যায়? কাণ্ড এবং ত্বকে। মূলে পাওয়া যায় কোনটা? এপিব্লেমা। এপিডার্মাল টিস্যুতন্ত্র গঠিত হয় কি দিয়ে? আমরা বলতে পারি প্যারেনকাইমা টিস্যু দিয়ে। কি দিয়ে গঠিত হয়? প্যারেনকাইমা টিস্যু দিয়ে। মূলরোম হচ্ছে কি? মূলরোম সাধারণত এককোষী। এবং কাণ্ডরোম যেটা, কাণ্ডরোম কেমন হয়? কাণ্ডরোম হচ্ছে আমাদের কাছে বহুকোষী। কাণ্ডরোম কেমন হয়? কাণ্ডরোম হয় হচ্ছে বহুকোষী। দেখছো, মূলত্বককে আবার বলা হয় এপিব্লেমা। উদ্ভিদে গ্যাসীয় পদার্থের বিনিময় ঘটে কার মাধ্যমে? পত্ররন্ধ্রের মাধ্যমে। এপিডার্মিসের বহিঃপ্রাচীরের স্তর, অর্থাৎ এপিডার্মিসের বাহিরে এই যে একটা তেলের মোমের আবরণ থাকে, এটাকে কি বলা হয়? কিউটিকল। ঠিক আছে, কিউটিকল। কিউটিন এবং সুবেরিন দিয়ে তৈরি। উদ্ভিদের পানি ও খনিজ লবণ শোষণ করে কিসের মাধ্যমে? মূলরোমের মাধ্যমে। দেখো, পেরিসাইকেল স্তর থেকে আরম্ভ করে ভাস্কুলার বান্ডেল সহ কেন্দ্র পর্যন্ত অংশকে বলা হয় স্টিলি। ওই যে আমরা একটা গোল্লা ছবি আঁকি না, সেখানে পেরিসাইকেল আঁকি, ভেতরে মজ্জা আঁকি, আর তার চারিদিকে কি থাকে? ভাস্কুলার বান্ডেল। তো এই পুরো জিনিসটাকে বলা হয় হচ্ছে স্টিলি। ওকে, অধোত্বকের নিচ থেকে আরম্ভ করে পেরিসাইকেলের পর্যন্ত অংশকে বলা হয় হচ্ছে আমাদের কি বলা হয়? কর্টেক্স। এই যে দেখো, অধোত্বক এইটা, তাহলে অধোত্বক থেকে শুরু করে একদম পেরিসাইকেল পর্যন্ত এই যে অংশটা আছে অন্তত্বকের আগ পর্যন্ত, এটাকে বলা হয় কর্টেক্স। সাধারণত গ্রাউন্ড টিস্যুতন্ত্র গঠিত হয় কি দিয়ে? প্যারেনকাইমা দিয়ে। কেন? কারণ বেশিরভাগ উদ্ভিদই হচ্ছে সজীব থাকে। সজীব থাকলে এটা ডেফিনেটলি প্যারেনকাইমা দিয়ে গঠিত হবে। অন্তঃস্থলী অঞ্চলের অংশ হচ্ছে কোনটা? পরিচক্র, পেরিসাইকেল বা মজ্জারশ্মি। মজ্জা এটা তোমার হচ্ছে একটা পার্টে, জানো তোমরা এটা অলরেডি। গ্রাউন্ড টিস্যুতন্ত্রের প্রকৃতি হচ্ছে কি? অসমসত্ব। কেন? কারণ এখানে ডিফারেন্ট টাইপের হচ্ছে সেল থাকে, লাইক একটা কর্টেক্স, একটা অন্তত্বক, একটা হচ্ছে পরিচক্র, একটা মজ্জা, ডিফারেন্ট থাকে। আচ্ছা, এন্ডোডার্মিস ও ভাস্কুলার বান্ডেলের মধ্যবর্তী অঞ্চল হচ্ছে কোনটা? পেরিসাইকেল। ঠিক আছে, এই যে দেখো এন্ডোডার্মিস কোনটা? এই যে আমি যখন গোল্লাটা আঁকি, এই যে এখানে থাকে হচ্ছে এন্ডোডার্মিস। ঠিক আছে, এন্ডোডার্মিস। আর এই জায়গাগুলো থাকে হচ্ছে ভাস্কুলার বান্ডেল। তাহলে এই যে মাঝখানের স্তরগুলো থাকে, এই জায়গায় কে থাকে? এই জায়গায় পরিরা সাইকেল করে বসে থাকে মাঝখানে স্টেডিয়ামে মজ্জার খেলা দেখতে, এটা হচ্ছে মজ্জা। আর এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে পরি। তাহলে আমি বলি কি? পরিরা চক্র করে বসে আছে, এটা হচ্ছে পরিচক্র বা পেরিসাইকেল। পেরিসাইকেল গঠিত হয় কি দিয়ে? পেরিসাইকেল গঠিত হয় প্যারেনকাইমা দিয়ে। দেখো, পেরিসাইকেল গঠিত হয় কোনটা? প্যারেনকাইমা দিয়ে। শেষ। এবার বলা হচ্ছে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল দেখা যায়। ওই যে বলছিলাম কি? সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল দ্বিবীজপত্রী কাণ্ডে কি কি? লাউ, কুমড়া আর শশা। ওই যে লাশ, গুম। মুক্ত সমপার্শ্বীয়, মুক্ত হলে কি হয়? মুক্ত হলে ডেফিনেটলি দ্বিবীজপত্রী হবে এবং নগ্নবীজী হবে। সকল পুষ্পক উদ্ভিদ আবৃত মূলে। মূল মানেই কি? মূল মানেই হচ্ছে অরিও, যে আমরা করে আসছিলাম। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে কি দেখা যায়? একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড মানেই হচ্ছে কি? একবীজপত্রী। এক মানেই বদ্ধ, থাকবো না কো বদ্ধ করে একাতে না। আচ্ছা, এবার বলা হচ্ছে সংযুক্ত। আচ্ছা, সংযুক্ত বলছে, সমপার্শ্বীয় মুক্ত বলছে। মুক্ত মানেই ওই যে নগ্নবীজী বা হচ্ছে দ্বিবীজপত্রী। স্পাইকলেট কি বলছিলাম? পরিবহন কলাগুচ্ছ। এই ক্ষেত্রে কি থাকবে? এই যে এটার কাণ্ডে বলা হচ্ছে যে স্পাইকলেট পুষ্পবিন্যাসযুক্ত উদ্ভিদের কাণ্ড। তাহলে স্পাইকলেট পুষ্পবিন্যাস কই পাওয়া যায়? একবীজপত্রী। তাহলে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে কলাগুচ্ছ কি? চক্রাকারে সজ্জিত থাকে। কি অবস্থায় থাকে একবীজপত্রী কাণ্ডে? সংযুক্ত, বদ্ধ। ঠিক আছে, এটা কিন্তু যদি মূল বলতাম, মূল বললে কি বলতাম? মূল বললে বলতাম বিক্ষিপ্ত। হ্যাড্রোসেন্ট্রিক, হাইড্রো মানে জাইলেম কেন্দ্রিক। জাইলেম কেন্দ্রিক মানে স্লিপ খাইছো, ওই যে স্লিপ। লেপ্টোসেন্ট্রিক মানে হচ্ছে কি? কিছু একটা পুষ্টি পাইছো, খাইছো, সেটা হচ্ছে কোনটা? ডাই। ওকে, পরিণত জাইলেম টিস্যু সজীব কোষ হচ্ছে কোনটা? সজীব মানে প্যারেনকাইমা। একবীজপত্রী মূল। মূলে অলওয়েজ কিউটিকল থাকে না, এটা একবীজপত্রী হোক দ্বিবীজপত্রী হোক। একবীজপত্রীর মূলে অনুপস্থিত কোনটা? হাইপোডার্মিস বা অধোত্বক। দ্বিবীজপত্রীর মূলেও অধোত্বক অনুপস্থিত। আচ্ছা, একবীজপত্রী উদ্ভিদের মূলে জাইলেম ও ফ্লোয়েম গুচ্ছের সংখ্যা হচ্ছে কোনটা? 6-এর অধিক। এবং দ্বিবীজপত্রী উদ্ভিদে জাইলেম ফ্লোয়েমের সংখ্যা কোনটা? 5-এর বা 5-এর কম। দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলে ভাস্কুলার বান্ডেলের সংখ্যা 2 থেকে 4টি, 5 বা 5-এর কম ইউজুয়ালি বলা হয়। সিগনাল ও সঙ্গী কোষ দ্বারা গঠিত হয় কোনটা? আমরা বলি হচ্ছে ফ্লোয়েম টিস্যু। এপিব্লেমার প্রধান কাজ হচ্ছে কোনটা? খনিজ লবণ শোষণ। এপিব্লেমা কই থাকে? মূলে। তাহলে মূলের প্রধান কাজ কোনটা? খনিজ লবণ শোষণ করা। মজ্জা ও পেরিসাইকেলের সাথে যোগাযোগ রক্ষা করে কোনটা? মজ্জা রশ্মি। তাহলে চিন্তা করো, এটা মজ্জা, এটা হচ্ছে যে পরিরা। তাহলে এখান থেকে কি বের হবে? রশ্মি বের হবে। এই রশ্মি দিয়েই পেরিসাইকেলের সাথে সংযুক্ত থাকবে। ঠিক আছে, মজ্জা থেকে মজ্জা রশ্মি। নাইট্রোজেন খাদ্য সঞ্চয় করে কোনটা? পরিচক্র। খুবই ইম্পর্টেন্ট। নাইট্রোজেন কারা সঞ্চয় করে? পরি। এই পরিদের কাছে অনেক পাওয়ার থাকে না, এই পাওয়ার দিয়ে তারা হচ্ছে নাইট্রোজেন সঞ্চয় করে। পাওয়ার মানে প্রোটিন, প্রোটিনে নাইট্রোজেন থাকে, ভাবে মনে রাখতে হবে। পরিদের কাছে পাওয়ার থাকে। ওকে,
মজ্জা বিনষ্ট হয়ে গহ্বর সৃষ্টি হলে আমরা কে সৃষ্টি করে? কুমড়া। তাহলে কুমড়া হচ্ছে মজ্জা বিনষ্ট হয়ে ফাঁকা জায়গা সৃষ্টি করে। অন্তঃফ্লোয়েমের কাজ হচ্ছে কি? খাদ্য পরিবহন করা। ফ্লোয়েম মানে কি? ফ্লোয়েম মানে খাদ্য পরিবহন করা, অন্ত না অন্য কিছু দরকার নেই। কচুর মূলের এপিব্লেমার প্রাচীর এক স্তর বিশিষ্ট পাতলা, এত কিছু না। এপিব্লেমা মূল, তাহলে মূলের প্রাচীর কি হবে? এক স্তর এবং হচ্ছে পাতলা। কচুর মূলের কর্টেক্সের প্যারেনকাইমা কোষের আকৃতি ডিম্বাকার। একবার দেখবা এটা যে কচুর মূলের কর্টেক্স গঠিত হচ্ছে প্যারেনকাইমা কোষ দ্বারা। কচুর মূলের এন্ডোডার্মিস প্যারেনকাইমা কোষ ব্যারেল আকৃতির। ভুট্টার কাণ্ডের এন্ডোডার্মিসের বাইরের কোষ প্রাচীর কিউটিকল পুরু। কাণ্ডে ডেফিনেটলি দেখো কাণ্ডের এপিডার্মিসের প্রাচীর হচ্ছে কিউটিকল দিয়ে পুরু থাকবে, কাণ্ড তো পুরুই থাকবে। আর যেটা এন্ডোডার্মিস বা অন্ততক, এটা অলওয়েজ ব্যারেল বা হচ্ছে আমাদের কি বলা হয় পিপাকৃতির, এটা থাকবে অলওয়েজ। এটা একবার করে দেখলেই হচ্ছে হয়ে যাবে। ভুট্টার কাণ্ডের এটা একবার তোমরা রিডিং মারলেই হয়ে যাবে, এটা জাস্ট এক্সট্রা জায়গায় এক্সট্রা একবার রিডিং করা, সমস্যা নেই কোনো। কোন কোষ আবৃতবীজী বৃক্ষে শিকড় থেকে পাতায় পানি পরিবহন করে? আছে পাতায় পানি পরিবহন কে করে? জাইলেম। তাহলে জাইলেমে কে আছে? জাইলেমের মাঝখানে আমরা জানি যে ট্রাকিড থাকে, জাইলেম প্যারেনকাইমা ভেসেল সব কিছু থাকে, মেইনলি হচ্ছে ভেসেল। এই ভেসেলটা হচ্ছে কি? এই যে পাত্র, এটার মতো থেকেই জাইলেম হচ্ছে উপরে পানি হচ্ছে পরিবহন করে, ঠিক আছে। ভেসেল দিয়ে হচ্ছে কি করে? ভেসেল দিয়ে পানি হচ্ছে উপরের দিকে পরিবহন করে। এবার আসা হচ্ছে আমাদের কাছে পরেরটা, পরে কি কি আছে? পরে আসা হচ্ছে যে কোন টিস্যুর প্রোটোপ্লাজম ক্রমান্বয়ে মৃত কোষে পরিণত হয়? এটা হচ্ছে স্ক্লেরেনকাইমা। কেন স্ক্লেরা? স্ক্লেরা মানে হচ্ছে আমরা আসলে বলি হচ্ছে স্ক্লেরা বলতে আমরা আসলে বুঝাই হচ্ছে স্টোনকে। তাহলে স্টোন কি? মৃত না? তাহলে এইটাই আর কি। স্ক্লেরেনকাইমা হচ্ছে একদম শক্ত হয়ে যায় স্টোনের মতো, এটা মৃত হয়ে স্টোনের মতো হয়ে যায়। ক্যাসপেরিয়ান ফিতা কই থাকে? ক্যাসপেরিয়ান ফিতা এই যে আমরা পড়ছিলাম, কই পড়ছিলাম বলো? অন্তত্বকে থাকে। অন্তত্বক মানে হচ্ছে কোনটা? এন্ডোডার্মিস। ওকে, এন্ডোডার্মিস। আবার কেউ হচ্ছে হাইপোডার্মিস দিয়ে দিও না, ঠিক আছে। কোনটি লেপ্টোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডেল হচ্ছে? লেপ্টো। লেপ্টো মানে হচ্ছে ফ্লোয়েম কেন্দ্রিক। ফ্লোয়েম মানে কি? পুষ্টি। এমন কিছু খেয়ে যে হচ্ছে তুমি ডাই বা মরে যাবা। ডিতে কে আছে? এই যে ড্রাকেনা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এই যে ড্রাসিনা বলি আমরা মেইনলি এটাকে। ওকে, এবার আসা হচ্ছে পরেরটায় যে পাটের আঁশ হচ্ছে কোনটা? পাটের আঁশ মানে বাস্ট ফাইবার। বাস্ট ফাইবার মানে কোথায়? ফ্লোয়েম ফাইবার। ফ্লোয়েমে থাকে পাটের আঁশ। পাটের আঁশ কই থাকে? ফ্লোয়েমে থাকে। এবার বলা হচ্ছে পরেরটা যে সাধারণত কোন ধরনের উদ্ভিদের কাণ্ডে শ্বেতসার আবরণ থাকে? আচ্ছা, কোন ধরনের উদ্ভিদের কাণ্ডে শ্বেতসার আবরণ থাকে? এই শ্বেতসার আবরণ কই পাওয়া যায় বলতো? এন্ডোডার্মিসে পাওয়া যায় বা অন্তত্বকে পাওয়া যায়। এবং এই শ্বেতসার বা খাদ্য কই পাওয়া যায়? কাণ্ডে পাওয়া যায়, কাণ্ডে। তাহলে আমরা কোথায় বলতে পারি কার কাণ্ডে পাওয়া যাবে? একবীজপত্রী কাণ্ড তো বেশিরভাগ কিছুই থাকতো না, মানে দুর্বল। তাহলে কোন কাণ্ড পাবো? ডেফিনেটলি দ্বিবীজপত্রী কাণ্ড। শেষ। এবার আসা হচ্ছে ক্যাম্বিয়াম অনুপস্থিত হচ্ছে তোমার থাকে কোন গাছে আর কি, থাকে না কোন গাছে আর কি। তো দেখো কুমড়া, ছোলা, কলাবতী, সূর্যমুখী, এটা হচ্ছে সূর্যমুখীতে অনুপস্থিত থাকে না, ঠিক আছে। সূর্যমুখীতে হচ্ছে অনুপস্থিত থাকে না, কয়েকবার আসছে এই জন্য তোমাদের এটা দেখাই দিছি। কোনটি বাস্ট ফাইবার? বাস্ট ফাইবার এই যে বলছিলাম ফ্লোয়েম ফাইবার, বারবার আসে। আমরা কিন্তু একবার রিভিশন হয়ে গেছে, দেখছো। আমরা কিন্তু যখন একসাথে পড়তেছি আমরা কিন্তু কুইক রিভিশন দিচ্ছি, খুব কুইক রিভিশন দিচ্ছি, ঠিক আছে। এবার হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে উদ্ভিদ শারীরতত্ত্ব। তো যেটা উদ্ভিদ শারীরতত্ত্ব থেকে মেইনলি হচ্ছে প্রশ্ন কোথা থেকে বেশি আসে দেখো, ম্যাক্রোমৌল, মাইক্রোমৌল, কোনটা দ্রুত শোষিত হয়, কোনটা আস্তে শোষিত হয় সেটা। এরপর আসবে প্রশোধনের প্রকারভেদ, বিভিন্ন প্রশোধন কত পার্সেন্ট কোনটা কোনটা হয়, নিষ্ক্রিয় পরিশোষণের মতবাদ কোনগুলো আছে, C3C4 চক্রের একটা পার্থক্যের চার্ট আছে, ওই পার্থক্যের চার্টটা দেখবা, বিভিন্ন পর্যায়ে উৎপন্ন এটিপি যেটা কোন পর্যায়ে কোনটা উৎপন্ন হয়, গ্লাইকোলাইসিস, অ্যাসিডাইল কোয়ে, ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম সেখানে। আর এরপরে আসে হচ্ছে মেইনলি 2 স্টার র্যাঙ্কিংয়ের মাঝখানে আমাদের কাছে বলা হচ্ছে যে বিভিন্ন মাইক্রোমৌল, ঠিক আছে, আয়ন বাহক টাহক যেটা বলা হচ্ছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাজ, শ্বসনিক হার, মেইন এটা প্রায়ই আসে দেখা যায়, বুঝছো। জিএসটি যখন আগেও ছিল না, এটা মানে এটা মেডিকেল বা অন্য জায়গায় এই একটা কমন প্রশ্ন বারবার হচ্ছে আসে, আমরা ডিরেক্টলি সলভ করি। উদ্ভিদে যে হচ্ছে ম্যাক্রোমৌল যেগুলো হচ্ছে মেইনলি লাগবে, একটা তোমাদের হচ্ছে কী দেয়া আছে, নেমোনিক্স দেয়া আছে, তোমরা হচ্ছে একবার রিডিং করে দেবে, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, তারপর হচ্ছে নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন, ফসফরাস এবং সালফার, একবার করে রিডিং মেরে পড়ে ফেলবা। আচ্ছা, এবার হচ্ছে আমাদের কাছে প্রশোধনের প্রকারভেদ, মেইনলি হচ্ছে 3 ধরনের, পত্ররন্ধ্রীয়, ত্বকীয় এবং লেন্টিকুলার। পত্ররন্ধ্রীয় মানে পত্ররন্ধ্রের দিয়ে সবচেয়ে বেশি পরিমাণে হয়, ঠিক আছে, মেইনলি 90 থেকে 95% বা অনেক জায়গায় 95 থেকে 98, এটাই বেশি দিবা, 95 থেকে 98। আচ্ছা, ত্বকীয় প্রশোধন যেটা, এটা হচ্ছে 5 থেকে 10, ইউজুয়ালি অনেক সময় বলা হয় ত্বকের মাধ্যমে যায়, পত্রত্বকের কিউটিকলের মধ্য দিয়ে। আর লেন্টিকুলার হচ্ছে কোনটা, এটা ধরো কাণ্ডের মাঝখানে কিছু ফুটা থাকে বা বাকলের মাঝখানে কিছু ফুটা থাকে, এটা দিয়ে যায়, এটাকে বলা হয় কি কাণ্ডের লেন্টিসেলের মধ্য দিয়ে যায়, এটা হচ্ছে খুবই কম, 0.1%, অর্থাৎ লেন্টিসেলের সবচেয়ে কম, পত্ররন্ধ্রের সবচেয়ে বেশি, এরপরে ত্বকীয় প্রশোধন। এবার বলা হচ্ছে চক্রীয় এবং অচক্রীয় ফটোফসফোরাইলেশনের মধ্যে হচ্ছে পার্থক্য কোনটা। চক্রীয় ফটোফসফোরাইলেশনে শুধুমাত্র কে কাজ করে, শুধুমাত্র হচ্ছে PS1 কাজ করে, শুধুমাত্র PS1। আর অচক্রীয় যেটা, এটাই দুইটা কাজ করে, অচক্রীয়তে PS2ও কাজ করে, PS1ও কাজ করে। অচক্রীয়তে কি কাজ করে, PS2ও কাজ করে, PS1ও কাজ করে, ঠিক আছে। চক্র মানে হচ্ছে কি, সে একা একা ঘুরতেছে, একা একা মানে একটা চক্রের মাধ্যমে ঘুরতেছে, সে কোথাও রাস্তা খুঁজে পাচ্ছে না, চক্র মানে একা।
অচক্রিয় মানে হচ্ছে কি তারা চক্রের মধ্যে ঘুরতেছে না, একদম রিল্যাক্স, কারণ কি তারা দুজন দুজনের হেল্প নিয়ে কাজ করতেছে। তাহলে এখানে PS1 PS2 এই দুইটা থাকে, PS1 অংশগ্রহণ করে, এখানে PS1 PS2 দুইটা অংশগ্রহণ করে। অচক্রিয়তে কি হয়, PS2 থেকে ইলেকট্রন বের হয়ে PS1 এ চলে আসে, ঠিক আছে, তাহলে 2 থেকে 1 এ চলে আসে। আর এখানে হচ্ছে কি PS1 যেহেতু চক্রীয়, PS1 থেকে ইলেকট্রন PS1 এ চলে আসবে। তাহলে এখানে কি হয়, চক্রের মাঝখানে পানির প্রয়োজন হচ্ছে হয় না, আর এখানে কি হয়, পানির প্রয়োজন হয় অচক্রিয়তে। অচক্রিয়তে পানির প্রয়োজন হয়। দেখো চক্রীয় মাঝখানেও রাস্তায় খুঁজে পাচ্ছে না, ওরা পানির প্রয়োজন কি করবে, অচক্রিয়তে ওরা রাস্তা খুঁজে পাইছে, সবকিছু সুন্দর চলতেছে, তখন তাদের একটু ফ্যান্সি ইচ্ছা হয়েছে যে আমরা একটু পানি খুঁজে চাই, পানি চাই আমরা, তখন অচক্রিয়ের মাঝখানে পানি প্রয়োজন হয়, ঠিক আছে, পানি ইলেকট্রন প্রোটন এই প্রক্রিয়ায় ব্যবহৃত হয়। এটা আমরা মেইনলি এখন লজিক্যালি বোঝাচ্ছি না, লাস্ট ক্লাস, এই জন্য খুব তাড়াতাড়ি তোমাদের মাথায় সেট করার জন্য এই গল্পগুলো বলছি। ওকে, আচ্ছা, কোনো অক্সিজেন হচ্ছে উৎপন্ন হয় না, কেন উৎপন্ন হবে না, ও বলবে ভাই আমি তো রাস্তায় খুঁজে পাচ্ছি না, আমি এত পশ এত ফ্যান্সি চিন্তা ভাবনা কিভাবে করব, অক্সিজেন উৎপন্ন করতে হয়, পানি লাগবে, সম্ভব না তো। কিন্তু এ হচ্ছে কি, এ হচ্ছে অক্সিজেন উৎপন্ন করবে, ঠিক আছে। আবার দেখো এখানে NADP বিজারিত হয় না, কিভাবে হবে, ও তো রাস্তায় খুঁজে পায় না। আর এখানে কি বলবে, NADP হচ্ছে বিজারিত হয়ে এক অণু NADPH+ হচ্ছে H+ সৃষ্টি করে, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের কাছে এখানে ইস্যু। এবার হচ্ছে জিনিসটা আমরা বলতে চাই যে বিভিন্ন পর্যায়ে কি পরিমাণ হচ্ছে ATP উৎপন্ন হয়। দেখো গ্লাইকোলাইসিসে যেটা থাকে, গ্লাইকোলাইসিসে আমাদের কাছে 2 অণু পাইরুভিক অ্যাসিড পাওয়া যায় গ্লাইকোলাইসিসের শেষে। অ্যাসিডাইল কোয়ে শেষে কি পাওয়া যায়, 2 অণু অ্যাসিডাইল কোয়ে পাওয়া যায়। ক্রেবস চক্রের শেষে কি পাওয়া যায়, 4 অণু কার্বন ডাই অক্সাইড এবং আরও এই যে বেশ কিছু উপাদান পাওয়া যায় এগুলো। সো এবার একটু দেখি আমরা, গ্লাইকোলাইসিসে 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2 অণু NADH2, 4 অণু ATP, খরচ হয় কত, 2 অণু ATP, তাহলে নেট কত, 2 ATP হয়। ওকে, এবং এই যে NADH2 থাকে, এই NADH2 ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে গিয়ে 4 অণু ATP তৈরি করে, 6 না এটা, ঠিক আছে, 2 × 2 হবে এইটার ক্ষেত্রে। তাহলে সব মিলে এখানে কত অণু ATP উৎপন্ন হবে, 6 অণু ATP উৎপন্ন হচ্ছে ফাইনালি ইলেকট্রন ট্রান্সপোর্টের সহকারে। অ্যাসিডাইল কোয়ে যখন হয় তখন এখানে কি হয়, 2 অণু অ্যাসিডাইল কোয়ে, 2 অণু কার্বন ডাই অক্সাইড, 2 অণু NADH2। আচ্ছা, 2 অণু NADH2 কি হবে, 2 × 3 মানে হচ্ছে 6 ATP তে চলে যাবে। এবার আসো ক্রেবস চক্রে, ক্রেবস চক্রে কি থাকে, 4 অণু কার্বন ডাই অক্সাইড, 6 অণু NADH2, তার মানে কি 6 × 3 18, 2 অণু FADH2, তাহলে কত হবে, 2 × 2 4, 2 অণু GTP, তাহলে কত হবে, 2 ATP, তাহলে কত হলো এখানে, এখানে ক্রেবস চক্রে যেটা 18, 2 20 আর হচ্ছে 24 ATP, এটা হচ্ছে কত, এটা হচ্ছে আমাদের কাছে 6 ATP, 30 ATP, আর এই 6 ATP 36 ATP, ঠিক আছে। এই হচ্ছে মেইনলি ক্যালকুলেশনটা, কয় অণু কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, 6 অণু, এই যে 4 অণু 2 অণু 6 অণু কার্বন ডাই অক্সাইড, সরি 4 অণু আর 2 অণু, এই 6 অণু কার্বন ডাই অক্সাইড। এবার দেখো প্রতি অণু অ্যামোনিয়া সৃষ্টিতে ATP প্রয়োজন হয় কয়টা, একটা না, এটা মেইনলি হচ্ছে 3টা। বলা হচ্ছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া ATP উৎপন্ন হয় কয়টা, গ্লাইকোলাইসিস প্রক্রিয়া ATP উৎপন্ন হয় 4টা, খরচ হয় কয়টা, 2টা, মোট উৎপন্ন হয় কয়টা, মোট কত ATP উৎপন্ন হয়, নিট 6। কেলভিন চক্রের পরম উষ্ণতা হচ্ছে কোনটা, কেলভিন চক্রের হচ্ছে কম তাপমাত্রা 10 থেকে 25। উদ্ভিদ কোষের শ্বসনের প্রধান উপাদান বা শ্বসনের প্রধান অঙ্গ হচ্ছে কোনটা, মাইটোকন্ড্রিয়া। ভাই উদ্ভিদ না, যে কোনো জীব হোক তার শ্বসনের, এটা হচ্ছে শ্বনের না, এটা হচ্ছে কোনটা, শ্বসনের প্রধান অঙ্গ বা অঙ্গাণু হচ্ছে কোনটা, মাইটোকন্ড্রিয়া, যে কোনো কিছু হোক। ক্যাম উদ্ভিদ, ঠিক আছে, বা ক্রেজুলিয়ান অ্যাসিড মেটাবলিজম, এটা কোথায় থাকবে, খেজুর, পাথরকুচি, এগুলো দেখা যায়। বায়ুমণ্ডল হতে কার্বন ডাই অক্সাইড গ্যাস পাতায় প্রবেশ করে কি দিয়ে, ব্যাপন প্রক্রিয়া, কার মধ্য দিয়ে, পত্ররন্ধ্র দিয়ে। বর্ণকণিকার জন্য ফলের রং হলুদ হয়, কোন বর্ণকণিকার জন্য, আমরা বলি হচ্ছে বিটা জ্যান্থিন। এই যে জ্যান্থো কিন্তু দিয়ে বোঝানো হয় হলুদ, ক্যারোট দিয়ে কি বোঝানো হয়, কমলা, যে ক্যারোটের রং কমলা। এই যে জ্যান্থো আমরা বলি না, জ্যান্থিন থাকে মূত্রের রং হলুদ হয়, তাহলে ওই জ্যান্থো দিয়ে হলুদ বোঝানো হয়, ঠিক আছে, বিটা জ্যান্থিন। ওকে, আচ্ছা, খনিজ লবণের অভাবে উদ্ভিদের পাতা ও ফল ঝরে যায় কোনটা, ম্যাগনেসিয়াম, খুবই ইম্পর্টেন্ট, না ক্লাস 9-10 জিনিসপাতি, কদিন আগে SSC এর বায়োলজি পড়াচ্ছিলাম তখন। তাহলে ম্যাগনেসিয়াম অভাবে কি হয়, আমাদের যে পাতা এবং হচ্ছে ফল ঝরে যায়। খনিজ লবণ শোষণের বিশেষ উপযোগী অঞ্চল হচ্ছে কোনটা, দেখো শীর্ষ মূল, অর্থাৎ মূলের এই যে শীর্ষ অঞ্চল থাকে না, এটা ভালো, দেখো একদম সরু, একদম কি বলে পাইপের মতো টান দিয়ে উঠাই ফেলতে পারে। শ্বসন ক্রিয়ার হার নিয়ন্ত্রণ করে কে, অক্সিজেন। কারণ কি, শ্বসনের জন্য কি প্রয়োজন হয়, মেইনলি সবার শ্বসনে অক্সিজেন, তাহলে অক্সিজেনই তো নিয়ন্ত্রণ করতে পারবে। শেষ, একই তাপমাত্রা বায়ুমণ্ডলীয় চাপে ঘন স্থান থেকে কম স্থানের দিকে যাওয়া, এটাকে কি বলা হয়, ব্যাপন। দেখো ব্যাপনের সংজ্ঞায় এইটা জিনিস থাকবে, একই তাপমাত্রা বায়ুমণ্ডলীয় স্থান। এবং অভিস্রবণের সংজ্ঞায় কি পাবা, অভিস্রবণের সংজ্ঞায় পাবা হচ্ছে যে ওই যে তোমার কি থাকবে, দুটি বৈষম্যভেদ্য পর্দা, সরি একটি বৈষম্যভেদ্য পর্দা, ঠিক আছে, দুইটি ভিন্ন ঘনত্বের দ্রবণ। তাহলে তুমি মেইনলি অভিস্রবণের সংজ্ঞায় বৈষম্যভেদ্য পর্দা পাবা, আর ব্যাপনের সংজ্ঞায় একই তাপমাত্রা বায়ুমণ্ডলীয় চাপ, এটা পাবা। পত্ররন্ধ্র রাতে খোলায় দিনে বন্ধ, কই থাকে, মরুজ উদ্ভিদে, ঠিক আছে, রাতে খোলা দিনে যাবে, পাথরকুচি, এটা তো হচ্ছে মেইনলি থাকে। একই দ্রাবক বিশিষ্ট দুটি ভিন্ন ঘনত্বের দ্রবক, এই দেখো বৈষম্যভিন্ন ঝিল্লি দ্বারা আবৃত, এটাকে কি বলা হয়, অভিস্রবণ। দেখছো, এটা হচ্ছে হয়ে গেল। P700 নামক প্রতিক্রিয়া রঞ্জক কোন বর্ণের আলোক সর্বাধিক শোষণ করে, অতি লাল। তাহলে মেইনলি হচ্ছে P700 কোন বর্ণের আলো শোষণ করে, অতি লাল। সালফার শোষণ কোন আলোতে বেশি হয়, লাল আলোতে বেশি হয়, ঠিক আছে। সূর্যালোক শক্তি ব্যবহার করে ATP তৈরি কি বলা হয়, ফটোফসফোরাইলেশন, একদম ইজি। ফটো মানে সূর্যের আলো, ফসফোরাইলেশন মানে কি, ফসফোরাইলেশন মানে হচ্ছে
এই যে এডিপি থাকে তার সাথে ফসফেট যুক্ত করে এটিপি বা শক্তি তৈরি করা, ঠিক আছে। এই যে ফসফেট যুক্ত করাকে বলা হয় ফসফোরাইলেশন। সূর্যের আলোকের উপস্থিতি দেখো, সূর্যালোক ফটো, এটিপি তৈরি কিভাবে হয়েছে? এডিপির সাহায্যে ফসফোরাইলেশনের মাধ্যমে, তাহলে এটাকে বলা হয় ফটোফসফোরাইলেশন। খুবই ইম্পর্টেন্ট, C3 উদ্ভিদে কার্বন বিজারণ প্রক্রিয়ায় হচ্ছে প্রথম স্থায়ী পদার্থ কোনটা? 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, ঠিক আছে। C3 আমরা লিখব PGA, ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, ঠিক আছে। পাগল হয়ে গেছে, PGA। ল অফ মিনিমাম প্রস্তাব করছে কি? বিজ্ঞানী লিবিগ। ল অফ মিনিমাম কে প্রস্তাব করছে? বিজ্ঞানী লিবিগ। সবার শোষণে কয়টা উৎপন্ন হয়? 36টি। অনেক ধারণায় অপশনে 38টি থাকলে 38টি দিবা, 36 38 দুইটা একসাথে থাকলে কি দিবা? 36 থাকবা। শ্বসনের গ্লাইকোলাইসিস ধাপে এক অণু গ্লুকোজ ভেঙে কয় অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়? 2 অণু। একদম আমরা শুরুতে চার্টে দেখছিলাম, মনে আছে? এক অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2 অণু কার্বন ডাই অক্সাইড, 2 অণু NADH+, H+ এবং অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি হয়, তাই না? কয়টা? তো দেখবা দুইটা করে তৈরি হচ্ছে, ওই যে তোমার অ্যাসিটাইল কোয়েতে গিয়ে। সো এইটা কোথায় ভালো পারবা? চার্ট যেটা দেখাইছি না, চার্টটা পড়ে ফেলবা, তাইলেই হয়ে যাবে। ম্যালিক অ্যাসিডকে প্রভাবিত করে কোনটা? ম্যালিক ডিহাইড্রোজেনেজ এনজাইম। তাহলে ম্যালিক অ্যাসিড আছে, ম্যালিক ডিহাইড্রোজেনেজ। সবার শোষণে এক অণু গ্লুকোজ সম্পূর্ণরূপে জারিত হয়ে সর্বাধুনিক ধারণায় মোট 36টা হচ্ছে তৈরি করে, ওকে। কোমল পানীয়ের প্রধান উপাদান কোনটা? সাইট্রিক অ্যাসিড। কোমল পানীয়তে কোনটা বেশি পাওয়া যায়? সাইট্রিক অ্যাসিড। যে লেবুর মতো টাইপ অফ, একটু ঝাঁঝালো থাকে, এরকম টাইপ ঝাঁঝালো, এটা হচ্ছে কোনটা? সাইট্রিক অ্যাসিড। চা পাতা প্রক্রিয়াজাতকরণে সাহায্য করে কোনটা? ব্যাসিলাস মেগাথিরিয়াম। দেখো আমি দুইটা জিনিস মনে রাখতাম, মেগা ফ্যাক্টরি। কিসের মেগা ফ্যাক্টরি? চায়ের মেগা ফ্যাক্টরি। তাহলে মেগা ফ্যাক্টরি বললেই বুঝবে এটা হচ্ছে চা তোমার হচ্ছে প্রক্রিয়াজাতকরণে। আরেকটা পাবা ব্যাসিলাস থুরিনজেনসিস। এই থুরিন দেখে বুঝবা কি করছো তুমি? থুরিন দিয়ে বুঝছো ছুঁড়ে ফেলে দিছো। কি ছুঁড়ে ফেলে দাও? আমরা বলি হচ্ছে যে আক্রমণ, ব্যাকটেরিয়া বা অন্য কিছু আক্রমণ বলা হয়, ঠিক আছে। আমরা বলি কীট পতঙ্গের আক্রমণ। তাহলে আমরা কি ছুঁড়ে ফেলতে চাই? কীট পতঙ্গের আক্রমণ। তাহলে ব্যাসিলাস থুরিনজেনসিস দিয়ে আমরা রোগ প্রতিরোধী জাত তৈরি করতে পারি, ঠিক আছে। এর পরের চ্যাপ্টারে দেখবা তুমি। ব্যাকটেরিয়া কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? দুগ্ধ শিল্পে। কোনটা? ল্যাক্টোব্যাসিলাস। ল্যাক্টো মানে দুধ, ওই ক্ষেত্রে। অত্যাবশ্যকীয় উপাদানের সংখ্যা হচ্ছে কোনটা? 17টি, ঠিক আছে। এবং উদ্ভিদের প্রয়োজনীয় মাইক্রো মানে কম পরিমাণ কোনটা? 8টা। মাইক্রো হচ্ছে কয়টা? 8টা। ম্যাক্রো কোনটা? কমেন্টে জানাও। আয়ন বহনের জন্য প্লাজমা মেমব্রেনের অভেদ্য অংশ থাকে, বাহক। অভেদ্য অংশে কে থাকে? বাহক থাকে। এই দেখো, আয়ন বাহন করবে, এটা হচ্ছে বাহক, এটা হচ্ছে অভেদ্য অংশ। তো এই যে আমার সিএনজিটা এইখান থেকে এই লোকটাকে পিক করে দেন সে হচ্ছে নিয়ে যায়। কারণ সে কি? সে হচ্ছে এইটা আর বের করতে পারে না, এই যে আমার বাহকটা এটা বের করতে পারে না, এখান থেকে নিয়ে যায় অন্য কিছু। উদ্ভিদের প্রসাধনের প্রধান অঙ্গ কোনটা? পাতা। পাতার মাধ্যমে পত্ররন্ধ্র থেকে প্রায় কেমন 98 99 এরকম হচ্ছে তোমার প্রসাধন হয়ে থাকে। প্রসাধনের হার বাড়ে কোন অবস্থায়? তাপমাত্রা বাড়ালে হচ্ছে প্রসাধনের হার বাড়ে। রক্ষী কোষে ঘিরে থাকে কোনটা? সহকারী কোষ, তাই না? রক্ষী কোষ ঘিরে থাকে কোথায়? সহকারী কোষ। এটা অধ্যায় 8-এ দেয়া আছে সহকারী কোষের টাইপগুলা। রক্ষী কোষের কাজ কি? খাদ্য তৈরি করা। কেন বলতো? রক্ষী কোষে বহু ক্লোরোপ্লাস্ট থাকে, বলছিলাম মনে আছে? রক্ষী কোষে বহু ক্লোরোপ্লাস্ট থাকে, তাই সে খাদ্য তৈরি করতে পারে। এবং রক্ষী, তার কি? খাবার লাগবে বেশি, খাবার দিয়ে সে হচ্ছে রক্ষী হবে, পাওয়ারফুল হবে। নিমজ্জিত পত্ররন্ধ্র দেখা যায় হচ্ছে কোথায়? মরুজ উদ্ভিদে, ঠিক আছে। নিমজ্জিত পত্ররন্ধ্র দেখা যায়। আমাদের কাছে বলা হচ্ছে যে পত্ররন্ধ্র খোলা ও বন্ধের কারণ হচ্ছে কোনটা? রক্ষী কোষের টার্গার প্রেশার এবং অস্মোটিক প্রেশার। পত্ররন্ধ্র রাত্রে খোলা দিনে বন্ধ থাকে মরুজ উদ্ভিদ বা হচ্ছে আমাদের যেই কি থাকে পাথরকুচি, সেখানে। অসংখ্য ক্লোরোপ্লাস্ট কোথায় থাকে? প্যালিসেড প্যারেনকাইমা। আচ্ছা ঠিক আছে, অসংখ্য প্যালিসেড প্যারেনকাইমা অনেক ক্লোরোপ্লাস্ট থাকে। উদ্ভিদের কোন শারীরবৃত্তীয় প্রক্রিয়ার মাধ্যমে শক্তি ও পানির অপচয় হয়? প্রশোধন। ডেফিনেটলি পানি অপচয় হচ্ছে, শক্তির অপচয় হচ্ছে, বের করে দিচ্ছে। প্রশোধনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাবক, ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ আলো, কারণ আলো ছাড়া শক্তি আসবে না, শক্তি ছাড়া তোমার কি হবে না? এই যে শক্তি পাবা না, পানি বের করতে পারবা না, শোষণ করতে পারবা না, এই কাজগুলো হবে না, ঠিক আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাবক হচ্ছে আলো। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বৃদ্ধি পেলে কি হয়? প্রশোধন কমে থাকে। চিন্তা করো, বাহিরে এমনিই অনেক পানি, সো কিভাবে পানি বের করবে? এখানে ঘনত্ব পানির বেশি, আপেক্ষিক আর্দ্রতা বেশি, তার মানে বাতাসে যদি আপেক্ষিক আর্দ্রতা বাড়ে পানি কম বের হবে। পানি কম বের হওয়া মানে প্রশোধন কমে যাওয়া। রক্ষী কোষের আকৃতি হচ্ছে কোনটা? অর্ধচন্দ্রাকৃতি বা বৃক্কাকৃতি। এই যে এটা হচ্ছে রক্ষী কোষ, অর্ধচন্দ্রাকৃতির আকৃতি। পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে কে? রক্ষী কোষ। এবং এই যে আমাদের পত্ররন্ধ্র খুলতে দায়ী হচ্ছে কোনটা? পটাশিয়াম প্লাস, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। পটাশিয়াম প্লাসের প্রবেশের কারণে কি হয়? পত্ররন্ধ্র খুলে, পটাশিয়াম বের হয়ে গেলে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। পানি সাম্যতা রক্ষা হয় কার মাধ্যমে? প্রশোধনের মাধ্যমে। পত্ররন্ধ্রের মাধ্যমে প্রশোধন হয় কত? 90 থেকে 95% গেল। এবার আসলে হচ্ছে মূল ও কাণ্ডের অনুপাত বৃদ্ধি পেলে কি হয়? প্রশোধনের হার বৃদ্ধি পায়, অর্থাৎ মূল কাণ্ড বড় হয়ে গেছে, তার মানে কি? বেশি পরিমাণ জায়গা আছে, বেশি পরিমাণ জায়গা থেকে বেশি পরিমাণ পানি মানে প্রশোধনের হার বৃদ্ধি পাইছে। রক্ষী কোষে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব বৃদ্ধি পেলে কি হয়? পত্ররন্ধ্র হচ্ছে বন্ধ হয়ে যায়। উদ্ভিদের পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়, প্রশোধন কম হয় কত? 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বা এর উপরে গেলে আর কি, ঠিক আছে। 40 মিলি বলা হয়।
তো এখান থেকে একবার দেখে ফেলবা, এটা মেইনলি হচ্ছে কি কিছু কিছু দেখবা ডেটার চেঞ্জ আছে, এগুলো হচ্ছে বিভিন্ন যে কোয়েশ্চেন থাকে না, কোয়েশ্চেনের আনসারের জন্য চেঞ্জ হয়েছে, যে কোয়েশ্চেনে ওইটা বাদে অপশন ছিল না আর কোনো, এটি। কোষে অধিক পরিমাণ পানি প্রবেশ করে কি অভিস্রবণিক চাপের ফলে প্রসারণের হার বেশি কোথায়? প্রসারিত পাতা, দেখো পাতা অনেক বড়, এখান থেকে প্রসারণের হার বেশি হবে অনেক। পাতায় পত্ররন্ধ্রের পরিমাণ বেশি হলে কি হয়? প্রসারণ বেশি হবে, ফুটা বেশি, রন্ধ্র বেশি, তাহলে কি বেশি হবে? পানি বেশি বের হবে ডেফিনেটলি। ফটোসিনথেসিস শব্দটি প্রথম ব্যবহার করেন কে? বিজ্ঞানী বার্নেস, খুব ইম্পর্টেন্ট। কে ব্যবহার করেন? বিজ্ঞানী বার্নেস। সালোকসংশ্লেষণের প্রয়োজন কার্বন ডাইঅক্সাইড, H2O, ক্লোরোফিল, সূর্যালোক, জানো তোমরা এটা। বিক্রিয়ার সময় কি হয়? সৌরশক্তি রাসায়নিক শক্তিতে কনভার্ট হয়। ওকে, সালোকসংশ্লেষণের সময় আলোক পর্যায়ে উৎপন্ন হয় কি? NADPH2 ATP, NADPH2 ATP, এটা ব্যবহার করে কি হয়? শ্বসনে কাজ করে। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয় কোনটা? শর্করা বিজারিত হয়, তাই না? বিজারিত হয় কি তৈরি হয়? কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়, এই যে কার্বনটা আছে এটা থেকেই ওই যে গ্লুকোজের কার্বনটা পাওয়া যায়, তার কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয় শর্করা, ওই যে বলা হয় না কার্বন বিজারণ পদ্ধতি, এটা। সালোকসংশ্লেষণের প্রক্রিয়ায় অপর নাম হচ্ছে কি? জটিল জারণ বিজারণ, এটা তো একদম ইজি। কোন আলোতে সবচেয়ে বেশি সালোকসংশ্লেষণ হয়? আমরা বলি লাল, লাল আলোতে সবচেয়ে বেশি হয়। জ্যান্থোফিল, এই যে বলছিলাম কি জ্যান্থিন হলুদ, আর যদি বলা হয় ক্যারোটিন, ক্যারোটের কালার, বা হচ্ছে আমাদের কাছে কি গাজর। পিগমেন্ট সিস্টেম হচ্ছে কোনটা? PS1, এর ক্লোরোফিল হচ্ছে কোনটা? P700, PS1 হচ্ছে কোনটা? P700। আচ্ছা, পিগমেন্ট সিস্টেম PS2 এর ক্লোরোফিল হচ্ছে কোনটা? P680, P680। আচ্ছা, সো এটা হচ্ছে কি আমি তোমাকে বলি PS1 এ যে আমি বলছিলাম না একা 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 একা, তো একা একা কে হচ্ছে এখন আছে? একা একা কে হচ্ছে সৌদি আরবের তোমার ইয়াতে চলে গেছে, আমাদের ক্লাবে চলে গেছে, CR7, তাই না? তো এখান থেকে মাথা রাখবো CR7 700, আর বাদ বাকি যেটা 680 ওটা সবাই একসাথে আছে, দেখো 680 একসাথে আছে, 680, এই যে 680 হচ্ছে কি PS2 এর মাঝখানে আছে, সব 2 এর গুণিতক। PS2 হচ্ছে কোনটা? এই দেখো 2 এর গুণিতক 680। আর PS1 একা একা কে গেছে, বা নাম্বার 1 প্লেয়ার অনেকে মনে করো ক্রিস্টিয়ানো রোনালদো, CR7, তো এখান থেকে ওটা মাইরা দিও, ঠিক আছে? একা একা রাস্তা খুঁজতেছে এখন। চলনশীল লিপিড, চলনশীল লিপিড হচ্ছে কোনটা? প্লাস্টোকুইনন। ওকে, আয়রন সালফার প্রোটিন, যেটাকে বলা হয় ফেরিডক্সিন, আয়রন মানে এই যে ফেরি, তাহলে এখান থেকে আয়রন মনে রাখবা। অচক্রীয় ফটোফসফোরিলেশন উৎপন্ন ATP সংখ্যা হচ্ছে কোনটা? 1, ঠিক আছে? দেখো চলনশীল লিপিড হচ্ছে কোনটা? চলনশীল লিপিড হচ্ছে প্লাস্টোকুইনন। তাহলে এই কুইনরা হচ্ছে কি থাকে? কুইনরা হচ্ছে বিভিন্ন বিরানি খায়, মানে অনেক মোগল সাম্রাজ্যের, তাহলে বিরানি টিরানি হচ্ছে লিপিড, তাহলে প্লাস্টোকুইনন হচ্ছে লিপিড, এবং কুইনরা কি? পুরো এলাকায় ঘুরে বেড়ায় বা বাগানে ঘুরে বেড়ায়, তাই এটা চলনশীল লিপিড, ঠিক আছে? আচ্ছা, সূর্যালোকের শক্তি ব্যবহার করে ATP তৈরির প্রক্রিয়াকে ফটোফসফোরিলেশন জানি। অঙ্গাণুর সংখ্যা বৃদ্ধি পেলে বৈশ্বিক উষ্ণতা কমবে। ক্লোরোপ্লাস্ট, কেন? ক্লোরোপ্লাস্ট হলে সালোকসংশ্লেষণ বাড়বে আর বৈশ্বিক উষ্ণতা কমে যাবে। বলা হচ্ছে কত তাপমাত্রায় সালোকসংশ্লেষণ হয় সবচেয়ে বেশি? 30 থেকে 35, ঠিক আছে? 40-এর উপর গেলে কিন্তু বন্ধ হয়ে যায়। সালোকসংশ্লেষণের প্রয়োজনীয় শক্তি আসে কোথা থেকে? সূর্য থেকে। এরপর দেখো পাতার মিজোফিলে সালোকসংশ্লেষণ হয় বাতাসে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব 0.03 থেকে 0.04%। প্রস্ফোটনের হার সর্বোচ্চ 10 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। প্রধান শ্বসনিক উপাদান হচ্ছে শর্করা, দেখো এই যে এটা 10 থেকে 25 প্রস্ফোটন, আর সালোকসংশ্লেষণ সবচেয়ে বেশি কোথায়? 30 থেকে 35, এটা একটু আলাদা করে লিখে রাখবা। শ্বসন প্রক্রিয়ায় কোনটি অক্সিজেন দ্বারা জারিত হয়? C6H12O6। শ্বসন প্রক্রিয়ায় নির্গত হয় কার্বন ডাইঅক্সাইড, আর সালোকসংশ্লেষণে নির্গত হয় কোনটা? অক্সিজেন। শ্বসন প্রধানত কয় প্রকার? 2 প্রকার, সবাত এবং অবাত। সবাত শ্বসনের পর্যায় হচ্ছে কয়টা? 4টা, কারো কারো মতে হচ্ছে এটা 3টা বলা হয়, বা 4টাই বলবা। গ্লাইকোলাইসিসে সাধারণত ATP তৈরি হয় কোনটা? 4 অণু। গ্লাইকোলাইসিসে খরচ হয় 2 অণু, এগুলো তো পড়ছি আমরা সবসময়। যেখান থেকে দেখবা যে সবাত এবং অবাত শ্বসনের অভিন্ন ধাপ হচ্ছে কোনটা? গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস সবাত অবাত শ্বসন দুইটাতেই হয়। গ্লাইকোলাইসিসের অপর নাম হচ্ছে কোনটা? EMP পাথওয়ে, ঠিক আছে? গ্লাইকোলাইসিসের অপর নাম হচ্ছে কোনটা? EMP পাথওয়ে। তারপরে এই যে এটা সেম ভাবে আমরা পড়ছি পাইরুভিক অ্যাসিড, এই যা যা আছে কয়টা ইয়া কাজ করে, এখানে দেখবা গ্লাইকোলাইসিস সম্পন্ন হতে কয়টা এনজাইম কাজ করে? 10টা। গ্লাইকোলাইসিস সম্পন্ন হতে কয়টা এনজাইম কাজ করে? 10টা। পাইরুভিক অ্যাসিড কত কার্বন বিশিষ্ট? 3টা। আর অ্যাসিটাইল কোয়ে কয় কার্বন বিশিষ্ট? 2টা। অ্যাসিটাইল কোয়ে 2টা, পাইরুভিক অ্যাসিড হচ্ছে 3টা। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার মুখ্য বিষয় হচ্ছে কোনটা? গ্লাইকোলাইসিস থেকে পাইরুভিক অ্যাসিড সৃষ্টি করা। গ্লাইকোলাইসিস কোথায় হয়? সাইটোপ্লাজমে হয়। গ্লাইকোলাইসিস কোথায় হয়? সাইটোপ্লাজমে হয়। অ্যাসিটাইল কোয়ে কার্বন সংখ্যা দেখছো 2। শ্বসনের তৃতীয় ধাপ হচ্ছে কোনটা? ক্রেবস চক্র। ক্রেবস চক্রের অপর নাম হচ্ছে কোনটা? সাইট্রিক অ্যাসিড চক্র। আর EMP চক্র কোনটা? গ্লাইকোলাইসিস। ক্রেবস চক্রের বিক্রিয়াসমূহ সংঘটিত হয় কোথায়? মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে? ক্রেবস চক্র কই হয়? মাইটোকন্ড্রিয়া। এটাও কিন্তু মাইটোকন্ড্রিয়াতে হয়, যে তোমার এই যে অ্যাসিটাইল কোয়ে, যেটা অ্যাসিটাইল কোয়ে হচ্ছে মাইটোকন্ড্রিয়াতেই হয়, মাইটোকন্ড্রিয়ার মেমব্রেনে আর কি। ক্রেবস চক্রে উৎপন্ন প্রথম পদার্থ কোনটা? সাইট্রিক অ্যাসিড। আচ্ছা ঠিক আছে, সাইট্রিক অ্যাসিড মানে উৎপন্ন এটা প্রথম আর কি পদার্থ আর কি। সাইট্রিক অ্যাসিড চক্রে নির্গত হাইড্রোজেনের গ্রহণ করে হচ্ছে কোনটা? সো সাইট্রিক অ্যাসিড চক্রে হাইড্রোজেন গ্রহণ করে FAD। একবার করে দেখে যাবা, ঠিক আছে? এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, আসে মাঝে মধ্যে। অক্সালো অ্যাসিডিক অ্যাসিডের উপর কাজ করে হচ্ছে কোনটা? অ্যালডোলেজ।
ক্রেবস চক্রের প্রতি অণু অ্যাসিটাইল কোয়ে হতে উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড করে 2 অণু। এইভাবে এটা পড়ার চাইতে আমি তোমাকে বলি এটা পড়ার বেস্ট ওয়ে হচ্ছে ফিগারটা দেখবা, ওই যে তোমার ঘূর্ণনশীল যে জায়গাটা আছে না ওইটা একবার দেখে ফেলো, একবার লিখে ফেললে আর ভুল হবে না, বুঝতে পারছো? এভাবে পড়ার চাইতে র্যান্ডমলি আমরা জাস্ট প্রশ্ন সলভ করতেছি এই জন্য। অক্সালো অ্যাসিড থেকে সাইট্রিক অ্যাসিড তৈরির সময় কোন এনজাইম ব্যবহার করা হয়? দেখো সাইট্রিক অ্যাসিড তৈরি মানে কি, সিনথেস, সাইট্রেট, তাহলে সাইট্রেট সিনথেস। ম্যালিক অ্যাসিডকে প্রভাবিত করে কোনটা? ম্যালিক ডিহাইড্রোজেনেস। পেশি কোষে অবাত শ্বসন উৎপন্ন হয় কোনটা? পেশি কোষ অনেক বেশি ইউজ করছে, ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় পেশিতে, এই জন্য পেশি হচ্ছে কি হয়, ব্যথা হয়ে যায়। অবাত শ্বসন কমন পথ হচ্ছে কোনটা? গ্লাইকোলাইসিস। পড়ছি আমরা কোমল পানির প্রধান উপাদান কোনটা হবে? সাইট্রিক অ্যাসিড পড়ছি। সাইট্রিক অ্যাসিড উৎপন্নের প্রক্রিয়া হচ্ছে গাজন। অবাত শোষণকারী জীবসমূহ কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। অক্সিজেন উপস্থিতি সহ্য করতে পারে না কোনটা? ক্লস্ট্রিডিয়াম। ঠিক আছে, ক্লস্ট্রিডিয়াম অক্সিজেন থাকলে মরে যাবে, এরকম একটা অবস্থা। পাট গাছ হতে আঁশ নিষ্কাশনে সাহায্য করে কোনটা? ক্লস্ট্রিডিয়াম বুনগেরাম। ঠিক আছে, আরেকটা এখানে তোমার নাম আছে, ক্লস্ট্রিডিয়ামে মাথায় রাখো, এটা অনেকগুলো প্রজাতি আসে, ক্লস্ট্রিডিয়ামে মাথায় রাখো, দরকার নেই। ল্যাক্টোব্যাসিলাস হচ্ছে হেলভেটিকাস বা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস ল্যাকটিস। ল্যাকটিস দিয়ে কি বুঝতেছো? ল্যাকটিস। আমরা কিন্তু কেউই না এগুলোর পুরো নাম মুখস্থ করি না, জাস্ট কিওয়ার্ড দেখি। যেরকম দেখো ক্লস্ট্রিডিয়াম, কষ্ট দিয়ে বের করে ফেলছে পাশকে বা পাটকে। এরপর এসে বলবে ল্যাক্টো মানে দুগ্ধ জাতীয় ইয়াতে ইউজ করা হয়। ওকে, অণুজীবের এটিপি উৎপাদনের পথকে বলা হয় গাজন প্রক্রিয়া উৎপন্ন খাদ্য হচ্ছে কোনটা? সয়া সস। ওকে, কোষের সকল বিভাগীয় প্রক্রিয়া সম্পন্ন হয় প্রোটোপ্লাজমে। শ্বসন প্রক্রিয়া এনজাইমের কার্যক্ষমতা নিয়ন্ত্রণ করে তাপমাত্রা। দেখো তাপমাত্রা এবং পিএইচ এনজাইমের কার্যকারিতা নিয়ন্ত্রণে খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাধারণ শ্বসন জারিত হয় কোনটা? শর্করা। চর্বি জাতীয় পদার্থের শ্বসনিক কোশেন্ট হচ্ছে কোনটা? 1 এর চাইতে কম, 0.7। এগুলো মুখস্থ রাখবেন। প্রভাব করছে কোনটা? এনজাইম, খনিজ লবণ, পিএইচ। পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বৃদ্ধি পেলে কি হয়? শ্বসনের হার কমে যায়। কেন? কারণ শ্বসনের আগে হচ্ছে অক্সিজেন, তুমি অক্সিজেন না বাড়ায় কার্বন ডাইঅক্সাইড বাড়ালে কি হবে? শ্বসনের হার তো কমেই যাবে। এবার আসো গ্লাইকোলাইসিস প্রক্রিয়া NAD+ কে বিজারণে কি প্রয়োজন হয় তোমার? NAD+ কে বিজারণে তোমার 2টা হাইড্রোজেন প্রয়োজন হয়, যে বলি না আমরা NADH+H+, কয়টা হাইড্রোজেন? 2টা হাইড্রোজেন, তাই না? NADH+H+, কয়টা হাইড্রোজেন হইলো? 2টা হাইড্রোজেন হইলো। ঠিক আছে, আমরা একটু দেখি এখন। ওকে, আমরা এখন এটা হচ্ছে সলভ করব। ওকে, সো এবার দেখা হচ্ছে কি আছে আমাদের কাছে। উদ্ভিদ দ্রুত শোষণ করে কোনটা? উদ্ভিদ মেইনলি পটাশিয়াম নাইট্রেট, এই দুটো হচ্ছে দ্রুত শোষণ করে, পটাশিয়াম নাইট্রেট, এভাবে মনে রাখবা। আর সবচেয়ে ধীরগতিতে শোষণ করে কোনটা? ক্যালসিয়াম সালফেট। ঠিক আছে, তাহলে পটাশিয়াম নাইট্রেট হচ্ছে দ্রুত গতিতে শোষণ করে। কি আছে এখানে? নাইট্রেট, এই যে NO3-। ওকে, আর পটাশিয়াম দ্রুত গতিতে শোষণ করে। আমি একটু লেখা দিই, এটা হচ্ছে দ্রুত, এটা হচ্ছে ধীর। কোন আলোক বর্ণালীর উপস্থিতিতে পাতার রক্ষী কোষে পটাশিয়াম প্লাস প্রবেশ করে? আমরা বলি হচ্ছে নীল আলোর উপস্থিতিতে। ঠিক আছে, নীল। আর সালোক সংশ্লেষণ কোন আলোতে ভালো হয়? লাল আলোর উপস্থিতিতে। সৌরশক্তির সাহায্যে এডিপি এর সাথে এখনো ফসফেটযুক্ত এটিপি তৈরি হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? ফটো ফসফোরাইলেশন। দেখো সব কিন্তু আমরা পড়ে আসছি। কোন ধরনের উদ্ভিদ উচ্চ তাপমাত্রায় খাপ খাইয়ে নিতে সক্ষম? কোনটা? C4 উদ্ভিদ। C4 উদ্ভিদ হচ্ছে উচ্চ তাপমাত্রায় খাপ খাইয়ে নিতে সক্ষম। C3 উদ্ভিদ কিন্তু কম তাপমাত্রায়। কত তাপমাত্রা মনে আছে? 10-25। এবার হচ্ছে গ্লাইকোলাইসিস কোথায় সংঘটিত হয়? গ্লাইকোলাইসিস এই যে কিছুক্ষণ আগে বলছিলাম সাইটোপ্লাজমে সংঘটিত, বাদ বাকি ওইটা আছে মাইটোকন্ড্রিয়া। সূর্যের আলোর বর্ণালীতে সর্বাধিক কোথায় হচ্ছে তোমার সালোক সংশ্লেষণ হয়? আমরা বলি লাল। দেখো এই চ্যাপ্টারেই বেশিরভাগ জিএসটি প্রশ্ন পাওয়া গেছে। আগের চ্যাপ্টারে জিএসটি প্রশ্ন ছিল 3টা মাত্র, আর নগ্নবীজে ছিল মাত্র 2টা, বুঝতে পারছো? বাট বাদ বাকি আমরা অন্যান্য যে ভার্সিটি প্রশ্ন একসাথে কম্পাইল করার কারণে, একসাথে পড়ার কারণে হয়ে গেছে, বুঝতে পারছো? দেখবে এই জন্য কি এখন পড়তে ইজি হচ্ছে না। দেখো বায়োজিওকেমিক্যাল, ঠিক আছে, বায়োজিওকেমিক্যাল সাইকেল, তার মানে পৃথিবীতে কোন একটা কেমিক্যাল সাইকেল, পৃথিবীতে কোন কোন কেমিক্যাল সাইকেল হয়? কার্বন তো তোমার হয়, নাইট্রোজেনের সাইকেলও হয়, পানি চক্রও হয় না কোনটা? কেলভিন সাইকেল। এটা কোথায় হয়? এটা উদ্ভিদে হয়। তাহলে আনসার হবে এটা, যে কোনটি হচ্ছে বায়োজিওকেমিক্যাল সাইকেল নয়, মানে পৃথিবীতে ঘটা কেমিক্যাল সাইকেল নয়, জিও আর্থে। কার্বন সাইকেলও হয়, নাইট্রোজেন সাইকেলও হয়, ওয়াটার সাইকেলও হয়। উদাহরণ হচ্ছে কেলভিন সাইকেল। হাইড্রোফোবিক পদার্থ হচ্ছে কোনটা? হাইড্রোফোবিক, ঠিক আছে, মানে হচ্ছে কি পানিকে হচ্ছে ভয় পাবে। তাহলে হাইড্রোফোবিক পদার্থ হচ্ছে কোনটা? আমরা বলি হচ্ছে প্যারাফিন, ঠিক আছে, প্যারা খায় বেশি পানির ক্ষেত্রে। বিজ্ঞানী হ্যাচ ও স্ল্যাকের পূর্ণ নাম? খুবই জঘন্য একটা প্রশ্ন, এই টাইপের কোনো প্রশ্ন অ্যাডমিশনে আসলে আসলে কি হয় জানি না। ওই দেখো 6-7 সালেই আসছে। সো এটা হচ্ছে কোনটা? সিডি হ্যাচ অ্যান্ড সিআর স্ল্যাক। খুবই খারাপ, মানে হাবিজাবি প্রশ্ন, এটা আমি আগেই বাদ দিই, এই টাইপের প্রশ্ন দরকারও নেই, আসলেও এর ম্যাটার করে না।
কাজের দিক থেকে হচ্ছে নিচের কোন জোড়ার সদস্যরা হচ্ছে বেশি সাদৃশ্যপূর্ণ? এডিপি এবং এটিপি। কেন? কারণ এডিপি থেকে এটিপি তৈরি হয়, তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে বেশি সাদৃশ্যপূর্ণ। ওকে, এবার আসা হচ্ছে সালফার সেশনে আলোক বিক্রিয়ায় উৎপন্ন উচ্চ শক্তিধর যৌগগুলো হচ্ছে কি কি? ঠিক আছে, আলোক পর্যায়ে উৎপন্ন হয় বা হচ্ছে কি বলা হচ্ছে যে উচ্চ শক্তিধর, শক্তিধর যৌগ হচ্ছে কোনটা? অক্সিজেন শর্করা উৎপন্ন হয়, কিন্তু দেখো NADPH2 ATP এগুলো কি শক্তিধর, এগুলোর কাছে শক্তি আছে, তাই আনসার হচ্ছে এটা। নর্মালি অক্সিজেন শর্করা হয়, বাট হচ্ছে কি এটাও হচ্ছে তৈরি হচ্ছে NADPH2 এবং ATP। ওকে, আচ্ছা, কোনটি হচ্ছে কো এনজাইম হচ্ছে নয়? কোনটি হচ্ছে কি বলা হচ্ছে? কোনটি হচ্ছে কো এনজাইম নয়? আমরা বলবো হচ্ছে কোনটা? মেটাল। এই দেখো FAD, FADH2 NAD এগুলো দেখছো না? তাহলে এগুলো তো কো এনজাইম আগেই দেখছো। সাধারণত মাটি থেকে উদ্ভিদ ধনাত্মক আয়ন শোষণ করে হচ্ছে কোনটা? ধনাত্মক আয়ন শোষণ করে হচ্ছে 9টা, জাস্ট এমনি মাথায় রাখার জন্য রাখো। কয়টা শোষণ করে? 9টা। এবার হচ্ছে হাইড্রোফিলিক পদার্থ হচ্ছে কোনটা? অর্থাৎ কোনটা হচ্ছে পানি দেখলেই শোষণ করে ফেলবে? ঠিক আছে, হাইড্রোফিলিক পদার্থ হচ্ছে কোনটা? হাইড্রোফিলিক পদার্থ হচ্ছে সেলুলোজ। ঠিক আছে, পানি হচ্ছে শুষে নিতে পারে। উদ্ভিদের খাদ্য গ্রহণ পদ্ধতি হচ্ছে কোনটা? আমরা বলি হলোফাইটিক। খাবার মেইনলি বলা হয় হলো মানে পূর্ণ, ফাইটিক দিয়ে বোঝানো হচ্ছে উদ্ভিদ, ফাইটিক। ঠিক আছে, আর জোয়া হচ্ছে যে প্রাণী, জৈক। একটা কোষকে আইজোটনিক সলিউশনে রাখলে কি হবে? দেখো আইজোটনিক মানে কি, ধরো এইটার ঘনত্ব যা, আবার পাশে একটা কোষ আছে এটার ঘনত্ব তা, তো যদি ঘনত্ব সেম হয় কিছুই হবে না, কোনো আদান প্রদানই হবে না। সেই একইভাবে মনে করো এই একটা দ্রবণ আছে, এটার ঘনত্ব যা, তুমি এর মধ্যে মনে করো হচ্ছে একটা বল ভিজাইলা, এই বলের ঘনত্ব তা, তাহলে এখন আমাকে বলো এই দ্রবণ থেকে কোনো পানি এখানে বাহিরে যাবে? কোনো কিছু হবে? কিছুই হবে না। আইজোটনিক, আইজো সেম, টনিক মানে সেম ঘনত্বের, টোন সেম টোনের বা সেম ঘনত্বের, এটাকে বলা হয় আইজোটনিক। তাহলে আমরা কি বলতে পারি? এখানে হচ্ছে কিছুই হবে না। এবার বলা হচ্ছে কোনটা? যে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। এই যে অক্সিডেটিভ জিনিসপাতিগুলা, অক্সিজেনের হেল্প, এটা কোথায় লাগে? মাইটোকন্ড্রিয়া লাগে। অক্সিডেটিভ মানে শ্বসন, মানে অক্সিজেন। অক্সিজেন কোথায় প্রয়োজন হয়? শ্বসনে, সবাত শ্বসনে। সবাত শ্বসন কেন হয়? মাইটোকন্ড্রিয়া থাকার কারণে। সো ডেফিনেটলি মাইটোকন্ড্রিয়া হবে অ্যান্সার। সালফার সবচেয়ে বেশি হয় কোথায়? বেশি হয় হচ্ছে লাল আলোতে। এবার বলা হচ্ছে অন্ত অভিস্রবণ প্রক্রিয়ায় পানি গ্রহণের ফলে উদ্ভিদ কোষরস স্ফীত যে অবস্থা হয়, এটাকে হচ্ছে আমরা কি বলি? যে উদ্ভিদ কোষরস হয়ে গেছে কি? উদ্ভিদ কোষরস হচ্ছে স্ফীত হয়ে গেছে, এটাকে আমরা বলি হচ্ছে কি? এটাকে আমরা বলি হচ্ছে টার্জিডিটি। ঠিক আছে, টার্জিডিটি, টার্গার চাপ না প্রেশার, এটা টার্জিডিটি বলতে একটা অবস্থাকে বোঝানো হয়। এবার বলা হচ্ছে কোনটা? জীব প্রযুক্তি। জীব প্রযুক্তির কেসে আমরা হচ্ছে দেখো মেইনলি হচ্ছে কিছুই না, এটা জীব প্রযুক্তির পরিধি এবং স্পেসিফিক্যালি ওই যে ব্যবহার আছে না, যে জীব প্রযুক্তির ব্যবহার, ওই জায়গাটা একটু পড়বা। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্লাজমিড যেটা আছে না, প্লাজমিডটা পড়বা। প্লাজমিড থেকে প্রশ্ন আসে, প্লাজমিডটা পড়বা। ঠিক আছে, প্লাজমিডটা হচ্ছে পড়ে ফেলবা। এই দুইটা হচ্ছে পড়ো, আমি তোমাকে দেখাই দিচ্ছি কি পড়বা। বায়োটেকনোলজি শব্দটি কি প্রথম তোমার হচ্ছে প্রবর্তন করেন? কার্ল এরিকি। টিস্যু কালচারের জনক হচ্ছে কোনটা? জি হ্যাবারল্যান্ড। এবং প্রাচীন জৈব প্রযুক্তি কোনটা? টিস্যু কালচার। এই টিস্যু কালচার অনেক আগে থেকে করা হচ্ছে। ঠিক আছে, টিস্যু কালচারের জন্য ব্যবহৃত উদ্ভিদাংশ হচ্ছে কোনটা? এক্সপ্ল্যান্ট। অর্থাৎ এক্সপ্ল্যান্ট হচ্ছে কি? যে কোনো একটা উদ্ভিদের অংশ কাটছো, কাইটা হচ্ছে কোনো একটা মাটিতে পুঁতে রাখছো, সেই অংশটাকে আমরা বলি হচ্ছে কি? সেই অংশটাকে আমরা বলি হচ্ছে এক্সপ্ল্যান্ট। ওকে, যেরকম দই টই তৈরি করতাম না আমরা প্রাচীন জৈব প্রযুক্তি এর মাঝখানে। টিস্যু কালচারের জন্য মৌলিক পুষ্টি হচ্ছে কোনটা? আবাদ মাধ্যম ইউজ করা হয়। টিস্যু কালচারের জন্য ব্যবহৃত উদ্ভিদের বিভাজনক্ষম অঙ্গ শীর্ষমুকুল, অর্থাৎ শীর্ষের দিকে একটা খুব হাই বিভাজিত অঞ্চল থাকে, এটা নিয়ে তুমি লাগাও, এটাকে বলা হয় শীর্ষমুকুল। শীর্ষমুকুল পরাগরেণু ব্যবহৃত হয় কোথায়? টিস্যু কালচারে। টটিপোটেন্সি, টটিপোটেন্সি মানে অনেক ক্ষমতা, মনে আছে যে টটিপোটেন্ট হাইড্রা, তাহলে টটিপোটেন্সি কার ক্ষেত্রে থাকে? এই ভাজক টিস্যুর থাকে। এই নামকরণ কে করছে? নামকরণ করছে মর্গান। দেখো টটিপোটেন্সি মানে কি? উৎপন্ন হওয়ার ক্ষমতা, যে সহজে মরে না। টটিপোটেন্সি মানে কি? উৎপন্ন হওয়ার ক্ষমতা, যে সহজে মরে না, এই যে মর্গান। হ্যাপ্লয়েড চারা উৎপাদন করা যায় কিসের মাধ্যমে? পরাগরেণু কালচারের মাধ্যমে। দেখো পরাগরেণু যেটা, এখান থেকে আমরা কি পাই? রেণু। এই রেণু কি হয়? রেণুই তো হ্যাপ্লয়েড হয়। এই হ্যাপ্লয়েডটা তাহলে আমরা কি করতে পারি? চারা তৈরি করতে পারি পরাগরেণু কালচারের মাধ্যমে। পরাগধানী আবাদের মাধ্যমে তৈরিকৃত যে উদ্ভিদ, তাহলে পরাগধানী থেকে আমাদের পরাগ কি আসবে? রেণু আসবে, দেন সেখান থেকে কি পাবো আমরা? হ্যাপ্লয়েড উদ্ভিদ পাবো। সাইব্রিড শব্দটি কোন প্রক্রিয়ার সাথে জড়িত? সাইব্রিড, সাইব্রিড মানে হচ্ছে টিস্যু কালচার, ওই যে সাইটোপ্লাজমের মিলন, সাইব্রিড বলা হয়। রোগমুক্ত উদ্ভিদের জন্য পাওয়া যায় কিসের মাধ্যমে? ভ্রূণ বা মেরিস্টেম কালচারের মাধ্যমে। ঠিক আছে, ভ্রূণ বা মেরিস্টেম কালচার, তাহলে রোগমুক্ত উদ্ভিদ পাওয়া যায় ভ্রূণ বা মেরিস্টেম কালচার করে। টিস্যু কালচার পদ্ধতিতে উৎপন্ন ভ্রূণকে কি বলা হয়? সোমাটিক এমব্রায়ো। দেখো এমব্রায়ো দিয়ে বুঝতেছো কোনটা? ভ্রূণ। এমব্রায়ো দিয়ে বুঝাইতেছো ভ্রূণ। ঠিক আছে, আর সোমাটিক মানে বুঝাইতেছো যে দেহকোষ আছে বা তৈরি কিছু হয়েছে কিছু একটা, মানে সোমাটিক বলতে কি বোঝানো হয়? সোমাটিক বলতে বোঝানো হয় দেহকোষ। তাহলে যেই ভ্রূণের দেহকোষ আছে, মানে যেই ভ্রূণটা কি হইতেছে আস্তে আস্তে তৈরি হয়েছে, বা যেই ভ্রূণটা হচ্ছে একটা পূর্ণাঙ্গ রূপ পাইছে, সেটাকে আমরা বলছি সোমাটিক এমব্রায়ো। ঠিক আছে, এইটাই। এখানে বেশি ডিটেলে যাবো না, কারণ আমরা রিভিশন দিচ্ছি, মাথায় এখন একদিন আগে নতুন কিছু ঢুকাইতে গেলে বেশি পেইন খাবা। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি প্রয়োগে সৃষ্ট কি বলা হয়? ট্রান্সজেনিক। তার মানে কি? ওই যে ট্রান্সজেন্ডার আমরা বলি না, পরিবর্তিত জেন্ডার, তাহলে ট্রান্সজেনিক, পরিবর্তিত জিন হয়েছে।
ট্রান্স দিয়ে বোঝানো হয় অ্যাক্রস, বাট আমরা আসলে ব্যবহারিক ক্ষেত্রে ইউজ করি পরিবর্তন। জিন বা প্লাজমিডের নির্দিষ্ট অংশ কর্তন। কর্তন মানে কি? কর্তন মানে আমরা বলি যে ছুরি ব্যবহার করা হয়। ছুরির নাম হচ্ছে কি? ছুরির নামকে আমরা বলি রেস্ট্রিকশন এনজাইম। ছুরিকে কি বলা হয়? বায়োলজিক্যাল নাইফ, খুবই ইম্পর্টেন্ট, বায়োলজিক্যাল নাইফ বা আণবিক কাঁচি। রেস্ট্রিকশন, দেখো রেস্ট্রিকশন মানে কি? একজনের সাথে একজনের দেখা, রেস্ট্রিকশন। কেন? মাঝখানে কাইটে দিছো, তাদের মধ্যে কানেকশন কেটে দিছো, রেস্ট্রিক্টেড হয়ে গেছে তাদের যোগাযোগ। জিন বা ডিএনএ খণ্ডকে জোড়া লাগানোর কাজে, জোড়া মানে কি? জোড়া লাগানোর কাজে, লাগানো দেখো এই যে লাগা, লাইগেজ। এবার আসো রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির জন্য প্রয়োজনীয় এনজাইম হচ্ছে কোনটা? ডিএনএ, লাইগেজ, রেস্ট্রিকশন, এন্ডোনিউক্লিয়াস। কি বলা হচ্ছে এটা? যে প্রয়োজনীয় এনজাইম ডিএনএ, লাইগেজ, রেস্ট্রিকশন, এন্ডোনিউক্লিয়াস, তাই না? এটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি। কেন চিন্তা করো, ডিএনএ প্রথমে কাটতে হবে, এই যে রেস্ট্রিকশন, এন্ডোনিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের পার্টটা কেটে ফেলবা এবং এরপরে লাগাইতে হবে দেন লাইগেজ। লাইগেজ, রেস্ট্রিকশন, এন্ডোনিউক্লিয়াস গেল। প্লাজমিড পাওয়া যায় কোথায়? ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে। সর্বপ্রথম ইকোলাই ব্যাকটেরিয়া কোষে প্লাজমিড আবিষ্কার করেন কে? ল্যাডারবার্গ। ঠিক আছে, ল্যাডারবার্গ হচ্ছে ইকোলাই ব্যাকটেরিয়া কোষে প্লাজমিড হচ্ছে আবিষ্কার করেন। বর্তমানে কোনটি ব্যবহার করে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি হচ্ছে তোমার শনাক্ত করা হয়? আমরা বলি ডিএনএ প্রোব। এই প্রোব মানে বোঝানো হয় কি যেন মেটাল ডিটেক্টর, ওই যে আমরা মেটাল ডিটেক্টর দিয়ে মাটিতে হচ্ছে খুঁজি না, ওইটা হচ্ছে সেই প্রোব। তাহলে ডিএনএ প্রোব দিয়ে কি করা হয়? ডিএনএ শনাক্ত করা হয়। টিকা তৈরি করা যায় কোন প্রযুক্তি দিয়ে? জীব প্রযুক্তি দিয়ে। এটা তো মানে একদম সহজ। সিড, সিড মানে হচ্ছে কোনটা? স্টেরাইল, আমরা বলি স্টেরাইল আর কি, স্টেরাইল ইনসেক্ট টেকনিক। এটা হচ্ছে কোনটা আমরা বলি? প্রযুক্তি ব্যবহার করে কোন শিল্পে? কৃষি শিল্পে ইউজ করা হয়। কেন কি? ইনসেক্ট টেকনিক, ইনসেক্ট বা পোকা দমনে ইউজ করা হয়। ঠিক আছে। সুপার রাইসে কোন ভিটামিন থাকে? খুবই খুবই ইম্পর্টেন্ট, সুপার রাইসে থাকে হচ্ছে ভিটামিন এ। সুপার কোনটা আসতেছে আমাদের কাছে? ক্যান্সার রোগের চিকিৎসা ব্যবহৃত হয় কোনটা? ক্যান্সার রোগের চিকিৎসা ব্যবহার করা হচ্ছে ইন্টারফেরন। ইন্টারফেরন ও ইনসুলিন কোন ধরনের পদার্থ? আমরা বলি দুটোই প্রোটিন। ইন্টারফেরন, ইনসুলিন, তারপর আর কি কি আছে তোমার হচ্ছে এনজাইম, হরমোন, সবই হচ্ছে প্রোটিন। পানিতে তেল শোধনের জন্য ব্যবহার করা হয় কোনটা? সিউডোমোনাস অরিজিনোস। আচ্ছা দেখো, আমরা কি বলি মানুষের মন পাওয়ার জন্য আমরা অনেকে তেল দিই না, বেশি তেলায় মানুষের মন পাওয়া যায়, এরকম অনেকে চিন্তা ভাবনা করে। তাহলে তেল শোধন হচ্ছে কি? এই যে সিউডোমোনাস। বিটি বেগুন ইয়া করার কোনটা? ব্যাসিলাস থুরিনজেনেসিস। ট্রান্সজেনিক প্রাণী থেকে প্রথম উৎপাদিত হচ্ছে কোনটা? হিউম্যান এ অ্যান্টিট্রিপসিন। মাস্টার ব্লুপ্রিন্ট, খুবই ইম্পর্টেন্ট। মাস্টার ব্লুপ্রিন্ট কোনটা? জিনোমকে বলা হয়। কোন প্লাজমিড অ্যান্টিবায়োটিক প্রতিরোধী? প্রতিরোধী মানেই হচ্ছে কি? রেজিস্ট্যান্ট। প্রতিরোধী মানেই কি? রেজিস্ট্যান্ট। তাহলে রেজিস্ট্যান্টে আর কি হবে? এই যে আর। এবার আসলে হচ্ছে পরেরটা, উদ্ভিদের পতঙ্গ নিয়ন্ত্রণে কোনটা? এই দেখছো পতঙ্গ, পতঙ্গে আমরা কি বলছিলাম? ছুঁড়ে ফেলাই দিব, থুড়ে ফেলাই দিব। তাহলে কোনটা হবে? এটা থুরিজিনসিস। আর মেগাথেরিয়াম মানে কি? মেগা ইন্ডাস্ট্রি, কিসের? চা, তামাক, এগুলার শিল্প। ঠিক আছে। এবার আসা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে প্রয়োগে সৃষ্ট নতুন জীবকে কি বলা হয়? আমরা বলি রিকম্বিনেন্ট ডিএনএ, মানে চেঞ্জ হয়েছে, এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় হচ্ছে ট্রান্সজেনিক। কি বলা হয় এটাকে? এটাকে বলা হয় হচ্ছে ট্রান্সজেনিক। এবার পরেরটায় আসো, R6 প্লাজমিড বৈশিষ্ট্য কোনটা? আর মানে হচ্ছে কি? আমরা বলি এটা হচ্ছে রেজিস্ট্যান্ট, মানে হচ্ছে কি? অ্যান্টিবায়োটিক আমরা কি করতে পারি? প্রতিরোধ করতে পারি। প্রতিরোধ মানে কি? রেজিস্ট্যান্ট। শেষ। এটা একবার দেখবা তুমি। হচ্ছে কোনটা? প্রাকৃতিক পতঙ্গনাশক হচ্ছে ব্যাসিলাস থুরিনজেনেসিস। ওই যে আমরা বলছিলাম যে পতঙ্গকে আমরা কি করছি? থুড়ে ফেলাই দিছি। ঠিক আছে, পতঙ্গ কি করছি? থুড়ে ফেলাই দিছি। ওকে, সো এটা কিন্তু আমাদের এই পার্টে শেষ। মোটামুটি আমরা যেগুলো পড়ছি, আমরা কি করছি বলো তো? আমরা হচ্ছে কুইক রিভিশন দিছি আজকে ক্লাসে। আমরা হচ্ছে আজকে ক্লাসে কি করছি? নতুন করে পড়ছি কিছু, আমি তোমাকে পড়াইছি কিচ্ছু পড়াইনি, জাস্ট কিছু গল্প করছি, একটা কুইক রিভিশন দিছি। কুইক রিভিশনে আমরা প্রচুর এমসিকিউ সলভ করেছি, বুঝতেও পারো নি, বাট মনে হয়েছে যে ভাই এমসিকিউ তো আলাদা আলাদা করে করার চেতে, বাট এর সাথে আমরা খুব কুইক একটা রিভিশন দিছি। দেন একদম মোস্ট ইম্পর্টেন্ট যে 15-20টা এমসিকিউ থাকে, বারবার রিপিট হয়, ওগুলো দিছি, জিএসটি প্রশ্ন দিছি। ঠিক আছে, আশা করি তোমাদের হচ্ছে ক্লাসে আমি অনেক কিছু পড়াই দিছি বলতে আসলে তোমাদের সাথে জিনিসগুলো রিকল করাই দিছি, মনে করাই দিছি, কারণ আজকে ক্লাসে ওরকম কিছু পড়াইনি আমি। ওকে, সো বেশি এখন আর কথাবার্তা না, নোটটা আছে, নোটটা পড়ে নিজে একবার পড়া দিয়ে দাও, ইনশাল্লাহ সুন্দর মতো এখানের যেই পার্টগুলো আছে এখান থেকে ইনশাল্লাহ চলে আসবে, পারবা ইনশাল্লাহ। ওকে, সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ সবাইকে।